সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল নোমান। আজকে আমরা ক্লাস করব এইচএসসি বাংলা প্রথম পত্রের অন্যতম একটি টপিক বিদ্রোহী কবিতা নিয়ে। আর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু কি করতে পারেন, এই ক্লাসের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু আমাদের আরো অনেক ফ্রেন্ডরা এই ক্লাসটা করে উপকৃত হতে পারবে। আর আমাদের ক্লাসটাতে আমরা একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা একটা গল্প কবিতাকে কিভাবে পড়ি, স্বাভাবিকভাবে আমরা একটা গল্প কবিতাকে যখন পড়ি তখন কিন্তু আমরা কি চেষ্টা করি যে শুধুমাত্র গল্পটা পড়ে যায় অথবা কবিতাটা পড়ে যায়, কিন্তু এইখানে যে চরিত্রগুলো বর্ণনা করা হয়েছে সেইটাকে যদি আমরা চিত্রায়িত করে সেই চিত্রটাকে যদি আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা আর আমরা কখনোই ভুল হয় না। তো আজকে আমরা চেষ্টা করব আম, একটু ব্যতিক্রম ভাবে পড়ার জন্য। আমি চেষ্টা করেছি আহ, প্রত্যেকটা চরিত্রকে, যেমন আজকে আমরা বিদ্রোহী কবিতাটা নিয়ে পড়বো, বিদ্রোহী কবিতার প্রত্যেকটা চরিত্রকে আমি চেষ্টা করেছি একটু ছবির মাধ্যমে, ইমেজের মাধ্যমে ব্যাখ্যা করতে। তাহলে হবে কি, এইটা না আর আমাদের আর কখনো ভুল হবে না। আমি একটু আপনাদের কমেন্টটা দেখার চেষ্টা করতেছি। ওকে। শুরুতেই আমরা কবিতার শুরুতে একটু মূল ভাবটা দেখে নেব। মূল ভাবটা দেখে নেওয়ার পরে আমরা চেষ্টা করব প্রত্যেকটা চরিত্র সম্পর্কে। আমি আপনাদেরকে বলেছি যে বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, এই কবিতাগুলোতে বিভিন্ন চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। এখানে কিন্তু আপনি 18 বছর বয়স যেভাবে পড়বেন অথবা তাহারই পরে মনে এই কবিতাটা যেভাবে পড়বেন, তো বিদ্রোহী, আহ বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাগুলো কিন্তু ওইভাবে পড়লে আর হবে না। তো আমরা চলেন শুরুতেই একটু চরিত্র বিশ্লেষণ করবো। আমরা চরিত্র বিশ্লেষণ করলে আমাদের চরিত্রগুলো যখন খুব সুন্দর করে শেখা হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের কবিতাটা পড়ার পরে আর কখনোই ভুল হবে না। আমাদের কোশ্চেন হলে আমরা খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো। শুরুতে আমি একটু কবিতার মূল ভাবটা নিয়ে আলোচনা করি। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। এই লাইনটা আপনারা একটুখানি ভালো করে দাগিয়ে নেবেন যে বিদ্রোহী কবিতায় কি হয়েছে, আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতা কবিতার সগর্বে কবি নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবির সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার কোন্দণ্ডল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অব্রভেদী চির উন্নত শিব রূপে বিরাজ করবে। তো যেইটা বোর্ডে দেওয়া আছে আমি জাস্ট একটু রিডিং করলাম। আমরা এখন মূল কবিতাটাতে প্রবেশ করব। মূল কবিতাটাতে প্রবেশ করার আগে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নিজামুদ্দিন শাকিল ওয়ালাইকুম আসসালাম, খাদিজাতুল কুবরা ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারা আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিতে পারেন। আমরা কিন্তু মূল ক্লাসটা এখন শুরু করব। এতক্ষণ আমরা একটু অপেক্ষা করতেছিলাম দেখে আমাদের আরো ফ্রেন্ড আমাদের সাথে যুক্ত হোক। এখন আমরা মূল ক্লাসটা শুরু করব এবং আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে 9 জন 10 জন যুক্ত হয়েছে। আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফ্রেন্ডদেরকে এই ক্লাসের লিঙ্কটা পাঠাতে পারেন। তাহলে তারাও কিন্তু কি হবে, এই ক্লাসটা দেখে অনেক উপকৃত হবে। কারণ এইরকম ক্লাস না, এরকম চরিত্র বিশ্লেষণ করে করে এইভাবে ক্লাস আমরা নর্মালি নেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসের মূল পার্টে চলে যাচ্ছি। চরিত্র বিশ্লেষণ। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যদি চরিত্র বিশ্লেষণ করে পড়ি, এইটা আমাদের কখনোই ভুল হবে না এবং একটা ক্লাসে আপনার কবিতাটা পরিপূর্ণভাবে শেখা হয়ে যাবে। তো এই কবিতাটা বোঝার আগে আমি ভিন্ন কিছু বিষয় আপনাদের একটু বোঝাতে চাই। সেইটা হলো, আমি শুরুতে লিখেছি দেখেন যে হিন্দু ধর্মের যে কাস্ট সিস্টেমটা আছে না, যে এইখানে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা প্রকার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। কেন জানতে হবে ভাইয়া? কারণ কবি নজরুল ইসলাম এই কবিতার ভিতরে কিন্তু বলেছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। কবি কেন বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন, অর্থাৎ ক্ষত্রিয় মুক্ত করতে চেয়েছেন, সেইটা আমাদের বুঝতে হবে। তার আগে চলেন আমরা একটু এই কাস্ট সিস্টেমটার এই 4টা প্রকার সম্পর্কে জেনে নিই। হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্মের যারা সবচেয়ে উঁচু শ্রেণী, হ্যাঁ, যারা সবচেয়ে উঁচু শ্রেণী থাকবে, যারা হচ্ছে সকল পূজা অর্চনা এগুলো পরিচালনা করবে, এবং তারা কারা? তারা হচ্ছে ব্রাহ্মণরা। এবং এরা হচ্ছে সবচেয়ে সম্মানিত হবে। এরা অনেকটা মানে স্রষ্টার কাছাকাছি সম্পর্ক, এদের সাথে ভগবানের অনেক ভালো সম্পর্ক আর কি, এমন একটা ধারণা। আচ্ছা, পুরাণ কি? পুরাণটা আমি বলতেছি ভাইয়া, এটা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ, এখানে অনেক প্রাচীন যুগের ইতিহাস এগুলো লেখা আছে, এটা হচ্ছে পুরাণ। ওকে। তারপরে দেখেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কারা স্যার? ক্ষত্রিয়রা হলো যারা আপনার সকল প্রকার সৈনিক, এরা যুদ্ধ বিগ্রহ করবে, এরা আপনার পুলিশিং করবে, মিলিটারির কাজগুলো করবে। এরা এরা কারা? এরা হলো ক্ষত্রিয়। এরা হচ্ছে সকল যুদ্ধ বিগ্রহ করে। এই দেখেন এখানে তারা হাতে একটা কি নিয়েছে, এই যে একটা তলোয়ার, তারপরে আম, তার বিভিন্ন যুদ্ধের অস্ত্রগুলো নিয়েছে। এরা কারা? এরা হলো ক্ষত্রিয়। এরা পৃথিবীতে রাজার নির্দেশে, রাজার আদেশে সাধারণ প্রজাদের উপর অনেক নির্যাতন করত।
এরপরে যেটা আসবে স্যার সেইটা হচ্ছে বৈশ্য। এরা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য করতো, বিভিন্ন ব্যবসা করতো, তাদেরকে কি বলা হয়? তারা হচ্ছে এই বৈশ্য। এবং সর্বশেষ সবচেয়ে নিচু জাতি, এই দেখেন এই যে শূদ্র দিয়ে রেখেছে, এরা কারা? বলে এই শূদ্ররা যদি কোনো ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে হেঁটেও যেত তাহলেও নাকি তার বাড়ির আঙানা নোংরা হয়ে যেত। মানে এদের এই অনুমতিটা পর্যন্ত ছিল না, এরা পায়ে জুতা পরে একজন শূদ্র একজন ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে যেতে পারবে না। ঠিক আছে, মানে এরা সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর হচ্ছে ডোম, মুচি, নাপিত। এই যে দেখেন না যে বর্তমান যুগে এসে হচ্ছে অনেক নাপিতরা কি করে, অনেক স্মার্ট স্মার্ট নাপিতরা হচ্ছে ফেসবুকে ব্লগিং করে। এটা তো আজকে মানে তারা অনেক বেশি ফ্লেক্স নেয় না যে ঠিক আছে আমরা তো অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছি, মানে অনেকটা বিল গেটস টাইপের একটা ভাব নিয়ে চলার চেষ্টা করে নাপিতরা বর্তমান যুগে। না, কোনো পেশাই ছোট না, সব পেশাই কিন্তু কি, প্রতিটা পেশাই, সমাজের প্রতিটা পেশাই কি অনেক বড়। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে তৎকালীন যুগে এই নাপিতদের অবস্থা কেমন ছিল। তৎকালীন যুগে যারা নাপিতের কাজ করতো, চুল কাটতো, আপনার মুচির কাজ করতো, বা এই টাইপের নিচু শ্রেণীর বলতে যারা হচ্ছে সমাজের এই কাজগুলো করতো না, তাদেরকে হচ্ছে অনেক বেশি ছোট করে রাখা হতো। এবং এই ব্রাহ্মণরা ছিল সমাজের সবচেয়ে ক্ষমতাশীল, এবং ক্ষত্রিয়রা কি করতো, যুদ্ধ বিগ্রহগুলো, এই সৈনিকের কাজগুলো করতো। আপনারা এই থিমটা ক্লিয়ার কিনা? যদি এই কাস্ট সিস্টেমটা সম্পর্কে ক্লিয়ার হন তাহলে এই কবিতাটা ভালো বুঝবেন। কারণ এই কবিতার ভিতরে না স্যার কাজী নজরুল ইসলাম কি বলেছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। ওকে, ক্ষত্রিয়টা বুঝেছেন। এরপরে আসেন, এইখানে যে চরিত্রটা আমি দিয়েছি, এই চরিত্রটা সম্পর্কে এই কবিতাটিতে 4 ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই চরিত্রটাকে 4 ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কবি নজরুল ইসলাম কি করেছেন, কবি এখানে নিজেকে নিজেকে কবি তুলনা করেছেন কিসের সাথে? কবি নিজেকে এই চরিত্রটার সাথে তুলনা করেছেন। আচ্ছা আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন তো স্যার, ক্লাসটা আপনারা শেয়ার করে দেন। দেখেন এখানে মাত্র 10 জন 12 জন ক্লাসটা দেখতেছেন। নরমালি অন্যান্য দিনে কিন্তু 25-30 জন ক্লাসটা করে। ঈদ ঘুরিয়ে আসছে, আপনাদের অফলাইনের কোচিং গুলো অফ হয়ে গেছে। এখন যদি ক্লাসে উপস্থিতি সংখ্যা কম থাকে তাহলে কিন্তু ক্লাসটা করে কিন্তু মজা পাওয়া যায় না। আমাদের যখন অনেক বেশি সংখ্যক স্টুডেন্টরা ক্লাসটা করবে তখন আমিও ক্লাসটা করি আর কি, অনেক বেশি আহ, জমবে ক্লাসটা। দেখেন এখানে আমি যে চরিত্রটা দিয়েছি সেইটা হলো নটরাজের চরিত্র। কবি কি বলেছে? কবি বলেছে আমি নটরাজ। তারপরে বলেছে আমি ধূর্যটি। তারপর কি বলেছেন যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এই যে পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি এটা আপনাদেরকে বোঝাবো। এইটা কি? এটা হচ্ছে আহ পুরাণ অনুসারে, সনাতনী ধর্মের যে পুরাণ আছে সেই পুরাণ অনুসারে, প্রাচীন পুরাণ অনুসারে একটা চরিত্র যার নাম হলো ভগবান শিব। উনার এই চুলগুলো কি দেখেন, জটা ধরা, জটা ধরা চুল না স্যার? এই জটা ধরা চুলের জন্য উনাকে কি বলা হয়? উনাকে বলা হয় ধূর্যটি। এবং উনার আরেকটা নাম কি? নটরাজ। কারণ উনি নাচতে নাচতে পৃথিবীকে ধ্বংস, মানে সকল অসুরকে ধ্বংস করে দেয়। তখন উনি কি করে? অনেক বেশি নাচতে নাচতে, এই জন্য ওনাকে কি বলা হয়েছে? নটরাজ বলা হয়েছে। উনাকে বলা হয় কি? পিনাক পানি। এই পানি অর্থ কি আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন, পানি অর্থ কি? পয়কারে পা, তারপর হচ্ছে কি মূর্ধন্য ঋষিকার পানি। পানি অর্থ কি? সবাই কমেন্ট বক্সে লেখেন তো, পানি অর্থ কি? পানি সবাই লিখবেন, আমি বলবো, আমি বুঝাবো। এই যে এখানে পানি লিখেছে না, এই পানি অর্থ কি? পানি শব্দের অর্থ কি? পানি দুটো হয়, একটা হচ্ছে পয়কের পা, আর একটা হচ্ছে দন্ত ন দিয়ে পানি লেখা হয়। এই পানি মানে তো ওয়াটার, তাই না? ওয়াটার বা জল, এই পানি তো ওয়াটার, এটা আমরা জানি। কিন্তু আরেকটা পানি আছে, এই পানি যেটা হচ্ছে মূর্ধন্য ন দিয়ে লেখা হয়। এই পানি শব্দের অর্থ কি? সবাই কমেন্ট বক্সে লিখবেন। তানিয়া আক্তার, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাসটা একটু আগেই শুরু করে ফেলছি। সবাই কমেন্ট বক্সে লেখেন এই পানি অর্থ কি? আচ্ছা, এই পানি অর্থ হচ্ছে হাত। তাহলে এই পানি অর্থ কি? হাত। যখন মূর্ধন্য নদে লেখা হয় পানি তখন এটাতে বোঝায় হাত। তাহলে পিনাক পানি, যার হাতে পিনাক রয়েছে তাকেই পিনাক পানি বলা হয়। এই যে ওনার হাতে একটা পিনাক রয়েছে, এই পিনাক থাকার জন্য ওনাকে কি বলা হয়েছে? এই পিনাক পানি বলা হয়েছে। এবং ডমরু ত্রিশূল আছে ওনার হাতে, কি আছে? ওনার হাতে আছে হচ্ছে এই যে ত্রিশূল, এই যে ডমরু। তাহলে ডমরু, ত্রিশূল, তারপর হচ্ছে পিনাক, অর্থাৎ তীর থাকে, তীর থাকে ওনার হাতে। তাহলে ওনার হাতে তীর থাকে, ওনার হাতে ডমরু থাকে, ওনার হাতে ত্রিশূল থাকে। পিনাক কি? ওনার হাতে তীর আছে। তারপরে এই যে ডমরু ত্রিশূল। তাহলে যদি বলা হয় আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, এই পিনাক পানি ডমরু ত্রিশূল তারপরে নটরাজ ধূর্যটি, এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তাই না? আমরা তার পরের পার্টটাতে যাব, চলেন। আমরা কবিতা, মূল কবিতায় ঢোকার আগে আমি চাচ্ছি আপনাদেরকে চরিত্রগুলো একটু বুঝিয়ে দিতে স্যার। তারপরে আসেন, তার পরের পেজে আমরা পাচ্ছি আহ কবি কি বলছে যে আমি চক্র মহাশঙ্ক। চক্র মহাশঙ্ক, উনি কেন চক্র বলেছে, কেন মহাশঙ্ক বলেছে সেটা একটু আমরা দেখে নিয়ে আসেন। হাত লিখেছেন কয়েকজন দেখলাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসটা না শেয়ার হয়নি, মাত্র একজন শেয়ার করছে দেখলাম। আপনারা ক্লাসটা স্যার সকলে শেয়ার করে দেন। ওকে, আপনি যদি আজকে শেয়ার করেন না তাহলে দেখবেন আপনার ফ্রেন্ড আর একটা ক্লাসে আপনাকে মেনশন করে দিবে। আপনারা যদি ভাবেন যে না আমি একা একাই ক্লাসটা করে উপকৃত হবো, আমার ফ্রেন্ডের দরকার নাই, মানে এত মনে হওয়া উচিত না আর কি। দেখেন ভারতীয় ভারতীয় পুরাণ অনুসারে, আচ্ছা আমি, ওকে, দেখেন আমি এখানে চক্র মহাশঙ্খ বুঝাচ্ছিলাম। তাহলে চক্র কি আর মহাশঙ্খ কি? এইটা হলো বিষ্ণু, দেবতা বিষ্ণু, দেবতা। আচ্ছা আপনারা না মানে এইরকম চরিত্র বিশ্লেষণের ক্লাস নরমালি পান না,
ক্লাসটা একটু মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করেন। জাস্ট 10 থেকে 15 মিনিট পরে আমরা যখন মূল কবিতায় জাম্প করবো তখন আপনারা অনেক সহজে বুঝতে পারবেন কেন এই চরিত্র বিশ্লেষণগুলো করেছিলেন। এইটা হলো ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর 4টা হাত আছে পুরাণ অনুসারে। একটা হাতে কি আছে? 4 হাত বিশিষ্ট, তার এক হাতে আছে হচ্ছে শঙ্খ, এই যে এটা হলো শঙ্খ। আর এক হাতে আছে চক্র, এই যে এটা হলো চক্র। আর এক হাতে আছে কি? গদা, এই যে গদা আছে, গদা দিয়ে কি করে? যুদ্ধ করে। আর এক হাতে আছে পদ্ম। তাহলে দেখেন এই চক্র এবং গদা এই দুটো কি? এই দুটো হচ্ছে বিধ্বংসীর প্রতীক, অর্থাৎ যুদ্ধের ময়দানে কি করে? এই গদা দিয়ে একজন আরেকজনকে হত্যা করে, আর চক্র দিয়েও কি করে? একজন আরেকজনকে হত্যা করে। তাহলে কবি কি বলতেছে? আমি চক্র মহাশঙ্খ। এই কবিতাটিতে আমি শুরুতে একটু বলে দেই, এই কবিতাটিতে কবি দুটো রূপ প্রকাশ পেয়েছে। ওই যে আছে না যে আমি আহ চক্র মহাশঙ্খ, এরকম অনেকগুলো লাইন আছে, প্রত্যেকটা লাইনেই কবি চেষ্টা করেছে কি তার দুটো রূপ প্রকাশ পেতে। একটা হচ্ছে কবির ধ্বংসাত্মক রূপ, অর্থাৎ কবি সকল অসুরকে ধ্বংস করে দেবে, কতটা ভয়ঙ্কর হতে পারে। আর একটা রূপ হচ্ছে কবি কতটা নমনীয় হতে পারে সত্য প্রতিষ্ঠার জন্য। তাহলে দেখেন এই যে চক্র, এটা হলো চক্র যেটা হচ্ছে ধ্বংসের প্রতীক, এখানে গদা এটাও ধ্বংসের প্রতীক। আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে শঙ্খ আর একটা হচ্ছে পদ্ম। এই শঙ্খ এবং পদ্ম এই দুটো কি? এই দুটো হচ্ছে মঙ্গলের প্রতীক। তাহলে কবি বলতেছে কি যে আমি চক্র মহাশঙ্খ। তাহলে এই চক্রটা কি? চক্রটা হচ্ছে ধ্বংসের প্রতীক এবং শঙ্খটা কি? মঙ্গলের প্রতীক। এরপরে আসেন কি বলছে? আমি ধর্মরাজের দণ্ড। কবি কেন ধর্মরাজের দণ্ড হলো? দেখেন এই যে ধর্মরাজ, এই ধর্মরাজ কি করতো? ধর্মরাজের হাতে একটা দণ্ড ছিল, দণ্ড অর্থ হচ্ছে লাঠি। ধর্মরাজকে কি বলা হয়? বলা হয় নরকের অধিপতি। ধর্মরাজকে বলা হয় নরকের অধিপতি। নরকের অধিপতি ধর্মরাজ, উনার হাতে একটা লাঠি থাকে, যে লাঠি দিয়ে উনি বিচার করে। এই লাঠিকে, এই দণ্ডের নাম কি? এই দণ্ড দিয়ে উনি জীবের প্রাণ সংহার করেন, অর্থাৎ জীবকে হত্যা করে ফেলেন। কি দিয়ে? লাঠি দিয়ে। তো এইখানে কি বলছে? যে আমি ধর্মরাজের দণ্ড, অর্থাৎ ধর্মরাজ সকল পাপাচারী, সকল খারাপদের, অসুরদের কি করে? উনি ওনার দণ্ড দিয়ে, ওনার লাঠি দিয়ে হত্যা করে ফেলে, বিনাশ করে ফেলে। একইভাবে কবি নজরুল কি বলতেছে? আমি ধর্মরাজের দণ্ড। এরপরে আসেন তারপরের চরিত্রটা দেখি। এইখানে কবি বলতেছে আমি খেপা দুর্বাসা। খেপা দুর্বাসা কি ছিল জানেন? খেপা দুর্বাসা ছিল একজন, এইখানে দেওয়া আছে কোপন স্বভাব বিশিষ্ট এমন একজন ঋষি ছিলেন। উনি কি ছিলেন? উনি ছিলেন একজন ঋষি। এই ঋষি এমন কোপন স্বভাব বিশিষ্ট একজন ঋষি ছিলেন উনি, যে উনি মহর্ষি অত্রির গর্ভে ওনার জন্ম হয়েছে, এবং মহর্ষি অত্রির ঔরসে, এবং তার স্ত্রী কে ছিলেন? অনসূয়া। সেই অনসূয়ার গর্ভে এই দুর্বাসার জন্ম হয়। দুর্বাসা ঋষি প্রবল ক্রোধের জন্য পরিচিত ছিলেন, এবং অতিরিক্ত ক্রোধের জন্য দেবতারা পর্যন্ত তাকে ভয় পেতেন। তাহলে দেবতারা পর্যন্ত কাকে ভয় পেতেন? এই দুর্বাসাকে। এই দুর্বাসাকে দেবতারা পর্যন্ত ভয় পেতেন। দুর্বাসা এমন ছিল, এমন ছিল দুর্বাসা, সে কি করেছিল জানেন? সে তার নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে ফেলেছিল। ওনার এত রাগ ছিল, এত কোপন স্বভাব বিশিষ্ট ছিল, এতটাই খেপা ছিল। তো কবি কি বলতেছে? যে আমি খেপা দুর্বাসা। ওকে, তার রাগ, রাগের পরিমাণ বুঝাচ্ছে। কাদের জন্য এটা আমরা একটু পরে দেখব। এরপরে আসেন, কবি বলছে কি যে সে হচ্ছে নিজেকে বলরাম বলেছে। বলরাম কে ছিল? দেখেন এই যে বলরাম, সেই বলরামের অস্ত্র কি ছিল? আপনারা দেখতে পাচ্ছেন বলরামের হাতে একটা লাঙল আছে। তো বলরাম হলো মহাভারতে বর্ণিত অন্যতম বীর যোদ্ধা, যার প্রধান অস্ত্র কি ছিল? তার প্রধান অস্ত্রই ছিল লাঙল, হল বা লাঙল। তাহলে বলে না আমি হল বলরাম স্কন্ধ। হল বলরাম স্কন্ধ অর্থাৎ কি? এই যে হল হলো লাঙল, তাহলে বলরামের অস্ত্রই ছিল এই লাঙল, এবং এই হল হলো লাঙল ব্যবহার করে তিনি কৌরবদের প্রধান নগরী ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন। তাহলে এই বলরাম, বলরামের মতো কবি কি বলেছে? আমি হল বলরাম স্কন্ধ, অর্থাৎ বলরাম যেভাবে লাঙল দিয়ে, অর্থাৎ হল দিয়ে ধ্বংস করে দিয়েছিল সব অসুরদেরকে, আমিও সেইভাবে সব শত্রুদের, পৃথিবী থেকে সকল অত্যাচার অনাচারীকে বিনাশ করে দেব। এরপরে কবি কি বলছে? যে আমি অরফিয়াসের বাঁশের বাঁশরি। আচ্ছা, অরফিয়াস কে ছিল জানেন? অরফিয়াস ছিল সেই ব্যক্তি যার গানের সুধায় মৃত ব্যক্তিরা পর্যন্ত জীবিত হয়ে যেত। এরকম একটা বিষয় প্রচলিত ছিল, এবং তিনি নিজের প্রেমিকাকে হত্যা করে ফেলেছিলেন, যদিও পরবর্তীতে তিনি তার গানের সুধা দিয়ে তার প্রেমিকাকে জীবিত করতে পারেননি। আচ্ছা যাই হোক, আমরা একটু ওনার পরিচয়টাও দেখে নেই। অরফিয়াস কে ছিলেন? গ্রিক পুরাণের গানের দেবতা ছিলেন কি? এই গ্রিক পুরাণের গানের দেবতা কে? গানের দেবতা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো এবং মিউজ ক্যালোপি, এদের পুত্র ছিল কে? এই অরফিয়াস। অরফিয়াস ছিলেন মহান কবি এবং শিল্পী। তবে মতান্তরে, মতান্তরে এটাও বলা হয় যে থ্রেসের রাজা যে ইগ্রাস ছিলেন, সেই ইগ্রাসের সন্তান বলা হয় এই অরফিয়াসকে। যন্ত্র সঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিদিসের মন তিনি জয় করেছিলেন, যদিও ইউরিদিসকে তিনি পরবর্তীতে আর জীবিত করতে পারেননি। এখন আমরা যাকে নিয়ে পড়বো সে হলো যা গ্রেট খান, খানের খান, চেঙ্গিস খান। ওকে চলেন। হ্যাঁ, এই আজকেই না এই একটা ক্লাসে শেষ করে দিব ভাইয়া, একটা ক্লাসে কবিতাটা শেষ করে দিব, এবং আজকের ক্লাসের পরে আপনার শব্দ অর্থ নিয়ে যে কোনো প্রকার এইটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সবকিছু আপনি কভার করতে পারবেন এই একটা ক্লাসের মাধ্যমে। জাস্ট শেষ পর্যন্ত থাকেন।
আমি বললাম তো যে এইভাবে চরিত্র বিশ্লেষণ করে ক্লাস আমরা নর্মালি করে অভ্যস্ত না, বাট আপনি ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন, আপনার সব কভার হয়ে যাবে। এরপরে আছে দ্য গ্রেট খান চেঙ্গিস খান। এই কবি কি বলেছে? কবি বলেছে যে আমি চেঙ্গিস, আমি না কিন্তু, কাজী নজরুল ইসলাম আর কি চেঙ্গিস। ওকে, তাহলে চেঙ্গিস খান কে ছিল তার সম্পর্কে একটু দেখে নেই। উনি মঙ্গল জাতির, মঙ্গল বলতে হচ্ছে মঙ্গোলিয়া যে একটা দেশ আছে, সেই মঙ্গল জাতির সামরিক নেতা এবং যোদ্ধা ছিলেন। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেরা অধ্যক্ষ এবং সেনাপতি ছিলেন। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চেঙ্গিস খান সম্পর্কে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, এমসিকিউ হতে পারে অথবা অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন হতে পারে। এরপরে আসেন স্যার, আমরা আজকের মূল কবিতায় প্রবেশ করি। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। এতক্ষণ আমি গুরুত্বপূর্ণ চরিত্রগুলো একটু দেখিয়ে দিলাম, এখন আমি মূল কবিতায় চলে যাচ্ছি। আচ্ছা, ক্লাসটা কি আপনারা শেয়ার করতেছেন? ক্লাসটা আচ্ছা ঠিক আছে, কয়েকজন শেয়ার করেছেন, থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন। ওকে, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে, এটা সবাই কমেন্ট করবেন। বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে, সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, এমএসটি আখি আলো ওয়ালাইকুম সালাম, আনিসা শিমু ওয়ালাইকুম সালাম। আপনারা কমেন্ট করেন, কমেন্ট করেন যে বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ। ওকে, এটা হচ্ছে তানিয়া আক্তার লিখেছেন কি অগ্নিবীণা কাব্যগ্রন্থ। নাসরুল্লাহ হাসান বলেছে ভাইয়া শেয়ার করেছি, থ্যাংক ইউ নাসরুল্লাহ হাসান। ঠিক আছে, আচ্ছা এইটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সবাই কমেন্ট করবেন, সবার কমেন্ট দেখতে চাই। আমি কবিতাটা শুরু করে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম কি বলছে, আপনারা সবাই খাতা নিয়ে বসবেন, কারণ যে অথবা আপনারা না বইয়ের সাথে একটা কালার পেন নিয়ে বসবেন। আমি যেই লাইনটা দাগাতে বলবো ওই লাইনটা দাগিয়ে লাইনের উপরে লিখে ফেলবেন। যেমন বলো বীর, বলো উন্নত মমশির। এই মমর্থ কি? মমর্থ আমার। মমর্থ কি? মমর্থ আমার। তাহলে বলো উন্নত আমার শির বা আমার মাথা কি উন্নত। তারপরে বলছে কি শির নেহারি আমারই। তাহলে আমার শির দেখে, নেহারি অর্থ কি? নেহারি অর্থ দেখে। নেহারি অর্থ কি স্যার? নেহারি অর্থ দেখে। আপনারা বইয়ের ভিতরে দাগিয়ে ফেলবেন শির নেহারি, আমার শির দেখে, আমার মাথা দেখে, আমার মাথা দেখে কি হয়েছে? নত শির, অর্থাৎ শির নত করে ফেলেছে কে? শিখর হিমাদ্রির সুউচ্চ হিমালয় তার মাথা নিচু করে ফেলেছে। তারপরে বলছে আমি চির দুর্দম। দুর্দম অর্থ যাকে দমন করা যায় না। দুর্বিনীত যে কখনো মাথা নত করে না, নৃশংস। তাহলে কবি এই লাইনগুলোর মাধ্যমে নিজের ভয়ঙ্কর রূপ বুঝাচ্ছে যে আমি কতটা ক্ষমতাশীল, আমি কত ভয়ঙ্কর, আমি কত শক্তিশালী অসুরদের বিরুদ্ধে, সকল অত্যাচারী অনাচারীদের বিরুদ্ধে। তারপরে কবি বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। তাহলে কবি কি বলছে? মহাপ্রলয়ের আমি নটরাজ। আচ্ছা, নটরাজ কে আপনারা বলেন তো? নটরাজ কে? নটরাজ কে বলেন? আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, নটরাজের ছবি দেখিয়েছি, আপনাদের মনে আছে? নটরাজের আরো অনেকগুলো নাম আছে। আমি ধৈর্যটি, আমি বলেছি না? আপনার নটরাজটাকে একটু কমেন্ট বক্সে লেখেন। তাহলে নটরাজ হলো ভগবান শিব। যারা যারা শিব লিখেছেন থ্যাংক ইউ। তারপরে কি আমি সাইক্লোন, কবি নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করছে। আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। ওকে, তারপরে দেখেন, তারপরে বলছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আচ্ছা, এই লাইনগুলো আপনারা কি বুঝতেছেন? কবি নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতেছে, বিধ্বংসী রূপ প্রকাশ করতেছে, যে যত অত্যাচারী আছো, যত অনাচারী আছো, তারা জেনে রাখো তোমাদের জন্য, তোমাদের বিপরীতে আমি কিন্তু দুর্বার। অর্থাৎ তারপরে আমি ভেঙে করি সব চুরমার, সকল অত্যাচারীদের অনাচারীদের তিনি সব চুরমার করে ফেলে। আমি অনিয়ম শৃঙ্খল, অর্থাৎ এই যে আমাদের জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের সময় আমরা কি কোনো নিয়ম মেনেছি? গভর্নমেন্ট অনেক কিছু না করেছিল, 144 ধারা জারি করেছিল, বাড়ির বাইরে বের হওয়া যাবে না, শাটডাউন করে দিয়েছিল দেশ। আমরা কি নিয়ম মেনেছিলাম? আমরা কিন্তু মানি নাই। আমরা কি করেছি? আমরা সকল প্রকার আমরা অনিয়ম করেছি, উশৃঙ্খল করেছি। কেন? কারণ সকল অত্যাচারীর বিরুদ্ধে, অনাচারীর বিরুদ্ধে কাজ করেছি। তারপর কি বলছে? আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত প্রকার বন্ধন আছে, সকল বন্ধনকে আমি, এই বন্ধনের শৃঙ্খলতা ভেঙে ফেলে আমি কি করি? আমি যত নিয়ম কানুন আছে সব শৃঙ্খলকে কি করে? সবকিছু ভেঙে ফেলি, ভেঙে ফেলে আমি মানি না কোনো আইন। আমরা যখন কোনো সত্যের জন্য লড়াই করতে যাই, অসত্য যদি কোনো প্রকার আইন করে, নিয়ম করে, আমরা কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করি না। আমরা সবকিছু ভেঙে ফেলে কি করি? আমরা সামনে এগিয়ে যাই। ওকে, তারপরে দেখেন, তারপরে বলছে যে আমি ভরা তরি করি ভরাডুবি। তাহলে ভরা তরিকে কবি ভরাডুবি করার কথা বলছে। আমি টর্পেডো। আচ্ছা, টর্পেডোটা কি? আপনাকে কমেন্ট বক্সে লেখেন তো, টর্পেডোকে আমি বুঝিয়ে দেবো। কবি বলছে আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন। আচ্ছা, ভাসমান মাইন। তারপর কি বলছে? টর্পেডো। আচ্ছা, আপনারা সাবমেরিনের সাথে পরিচিত না? এই যে ডুবো জাহাজ, যেটা হচ্ছে পানির নিচে গিয়ে, পানির নিচে গিয়ে সেখান থেকে কি করতেছে? বিভিন্ন প্রকার মিসাইল মারতেছে, বিভিন্ন প্রকার
দূরগামী অস্ত্রগুলো দ্বারা আঘাত করতেছে, আক্রমণ করতেছে, যেটা হচ্ছে পানির নিচে ডুবে থেকে কি করতে পারে, আক্রমণ করতে পারে, যুদ্ধ করতে পারে, সেটাকে কি বলা হয়, টর্পেডো। তারপরে ভীম, ভাসমান মাইন। এই ভীম সম্পর্কে দুটো কথা আছে, আমাদের টেক্সট বুকে লেখা আছে। প্রথমত দুটো পরিচয় লেখা আছে ভীম অর্থ ভীষণ, আর একটা দিয়েছে কি ভীম অর্থ হচ্ছে, আপনারা কি পঞ্চ পাণ্ডবের নাম শুনেছেন? অর্জুন, অর্জুনের আরেকটা ভাই কি ছিল, মানে ওই যে পঞ্চ পাণ্ডব যে ছিল, সেই পঞ্চ পাণ্ডবের একটা ভাইয়ের নাম কি ছিল, ভীম ছিল। তো কবি প্রকাশ করতেছে কি যে আমি ভীমের মতো ভয়ঙ্কর এবং আমি ভাসমান মাইনের মতো ভয়ঙ্কর। তারপরে আমি ধৈর্যটি কে, ধৈর্যটি কে, আমি তার ছবি সহ আপনাদেরকে চিত্র বুঝিয়ে দিয়েছি একটু আগে। তার আরো কিছু নাম আছে, তাকে বলা হয় পিনাক পানি, তাকে বলা হয় ধৈর্যটি, তার আরো কিছু নাম আছে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন। ওকে, কমেন্ট বক্সে লিখবেন যে ভাইয়া ধৈর্যটিটা কে, তাকে বলা হয় কি এলো কেশে ঝড়। তার কেশগুলো কিন্তু অনেক বেশি এলোমেলো করা এই ধৈর্যটির, অকাল বৈশাখীর। তাহলে বৈশাখীর ঝড় যেমন সবকিছুকে তাণ্ডব করে লন্ডভন্ড করে ফেলে, সবকিছুকে উড়িয়ে নিয়ে যায়, ভাঙচুর করে ফেলে, একইভাবে আমিও কি করতেছি, আমি ধৈর্যটি, আমি শিবের মতো। ধৈর্যটি অর্থ কি, পুরাণ অনুসারে, হিন্দু ধর্মের পুরাণ অনুসারে ভগবান শিবকে কি বলা হয়, হিন্দু ধর্মের ভগবান শিবকে ধৈর্যটি বলা হয়। তারপরে আমি বিদ্রোহী, বিদ্রোহী সুত, বিশ্ববিধাত্রীর। আচ্ছা সুত অর্থ কি, সুত অর্থ কি, সবাই কমেন্ট বক্সে লিখবেন, আমি অপশন দিচ্ছি। সুত অর্থ কি, এইটা হচ্ছে আপনাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আছে। আচ্ছা বলেন সুত অর্থ কি, সুত অর্থ কি ছেলে, ভাতিজা, পিতা, ছেলে, ভাতিজা, পিতা। সুত অর্থ কি আপনারা লিখবেন, এই যে এখানে বলেছে কি আমি বিদ্রোহী সুত, সুত অর্থ কি, আমি তিনটা অপশন দিয়েছি, ভাতিজা, ছেলে, পিতা, পুত্র। পুত্র, সুত অর্থ কি পুত্র নাকি ভাতিজা নাকি পিতা, পুত্র, ভাতিজা, পিতা, সুত অর্থ কি, আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন, প্রত্যেককে লিখতে হবে। তাহলে সুত অর্থ হচ্ছে কি পুত্র। তাহলে কবি যেমন দেখেন দুটো কথা বলছে, আমি বিদ্রোহী, আমি নিজেও বিদ্রোহী, আবার আমি কি বিদ্রোহী সুত, আমি বিদ্রোহীর ছেলে, অর্থাৎ আমার শরীরে যে রক্ত বইতেছে সেই রক্ত একজন বিদ্রোহীর, অর্থাৎ আমি নিজেও বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, বিশ্ববিধাত্রীর। তাহলে কবি নিজের সাহসিকতা প্রকাশ করতেছে। এরপরে আসেন কি বলছে, বলবীর, চির উন্নত, মমশীর। আচ্ছা মম অর্থ কি, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়িয়েছিলাম, একদম শুরুতে পড়িয়েছিলাম, আপনারা সবাই একটু কমেন্ট বক্সে লেখেন তো, মম অর্থ কি, বলবীর, চির উন্নত, মমশীর। আমি না ক্লাসে একটু আপনাদের দিয়ে কিছু কাজ করাবো, কারণ আপনারা যদি ইন্টারেক্টিভ না হয়, আপনারা যদি কমেন্ট না করেন, আমি কোশ্চেন করতেছি আপনারা কমেন্ট করেন, যেটা আপনি আপনার কিবোর্ডে লিখবেন না ওটা আপনার ব্রেনেও লেখা হয়ে যাবে, এবং ইন ফিউচার 1 ইয়ার্স অর 2 ইয়ার্স লেটার আপনি যখন অ্যাডমিশন টেস্টে বসবেন অথবা এসএসসি এক্সামে বসবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে না, এটা আর পড়তে হবে না, আপনার তখন খুব সুন্দর করে এটা মুখস্থ হয়ে গেল এই ক্লাসে কমেন্ট করার মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে। আমি একটু আপনাদের বেশি কমেন্ট করানোর চেষ্টা করব। তাহলে দেখেন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি একদম শুরুতে বলছিলাম এই কবিতায় কবি নিজের দুটো রূপ প্রকাশ করেছে, একটা হলো কবির ভয়ঙ্কর রূপ, ধ্বংসীয় রূপ, যে কবি সবকিছুকে ধ্বংস করে দেয়, অর্থাৎ এই পৃথিবীতে যত অসুর আছে, যত খারাপ আছে, এই সব কিছুকে কবি কি করে ফেলবে, কবি নিজে ধ্বংস করে ফেলবে, ধ্বংস করে ফেলে কবি সেইখানে সত্যকে প্রতিষ্ঠা করবে। কবি বলেছে যে না, নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, অর্থাৎ ক্ষত্রিয়দেরকে কবি ধ্বংস করে ফেলবে, ধ্বংস করে ফেলে তিনি শান্তির একটা যুদ্ধ বিগ্রহ ধ্বংস করে ফেলে একটা শান্তিময় পৃথিবী সৃষ্টি করবেন। তাই এই কবিতায় প্রত্যেকটা লাইনে দুটো রূপ প্রকাশ পেয়েছে। এখানে কি বলছে, আমি সৃষ্টি, আবার কি বলছে আমি ধ্বংস। তাহলে আমি সৃষ্টি কি, আমি পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবো, সকল অত্যাচার অনাচারকে ধ্বংস করে ফেলে আমি নতুন একটা শান্তিময় পৃথিবী করব। তারপরে কি বলছে, আমি লোকালয়, আমি শ্মশান। এখানেও কিন্তু দুটো রূপ, শ্মশান হচ্ছে সবকিছুকে ধ্বংস করে ফেলে, তাই না, মৃত লাশ রেখে আসেন সেটা পুড়িয়ে ফেলে, কিন্তু লোকালয় কি, লোকালয় হচ্ছে সবুজ শ্যামল সুন্দর। তাহলে দুটো রূপই প্রকাশ পাচ্ছে। আমি আবাসন, নিশা আবাসন। তাহলে আবাসন আবার নিশা আবাসন, নিশা অর্থ কি, নিশা অর্থ কি, এটা আপনারা লিখবেন, কমেন্ট বক্সে লেখেন নিশা অর্থ কি। আচ্ছা মম অর্থ আমার, যারা যারা লিখেছেন থ্যাংক ইউ। চির উন্নত আমার মাথা, এই তানিয়া আপনার মাথা অনেক উন্নত, থ্যাংক ইউ। আমাদের সবার মাথা উন্নত, কারণ এই জুলাই বিপ্লবে আমরা দেখিয়ে দিয়েছি যে এই জেনজি জেনারেশন আমরা কত কি করতে পারি। যেই মানে আমাদের সম্পর্কে এরকম একটা ধারণা ছিল যে এই জেনারেশনটা 24 ঘন্টা মোবাইলের মধ্যে বুঁদ হয়ে থাকে, এরা কি করবে, এরা কি হচ্ছে পারবে, এরা তো ধ্বংস, পৃথিবী মনে হয় কিয়ামত চলেই আসলো, এই জেনারেশন তো পুরো অপদার্থ জেনারেশন, এরা পারেই শুধু গেমস খেলতে আর ফোন নিয়ে পড়ে থাকতে। বাট আপনারা যা পারেননি গত 50 বছর 40 বছরে, যা পারেননি, বাংলাদেশের কোন জেনারেশন গত 50 বছরে এমন একটা বিপ্লব করতে পারেনি যেটা আমরা পেরেছিলাম। তো আমি এটা এই জন্য বললাম যে হ্যাঁ, আমাদের সকলেরই কি চির উন্নত মমশীর, আমাদের সবার শির অনেক উন্নত এই জেনারেশনের। এবং আপনারা রিলেট করবেন, কবিরা যা লিখে যায় না, এটা যুগে যুগে মিলে যায়। এই কবিতাটা আমাদের যুগের সাথে অনেক ভালো মিলে গেছে। আমাদের আরেকটা কবিতা আছে 18 বছর বয়স, একদম লাইন বাই লাইন মিলে যায় আমাদের সাথে। তারপরে দেখেন কি বলছে, আমি ইন্দ্রাণী সুত। আচ্ছা এই নিশা অর্থ হচ্ছে কি রাত বা অন্ধকার, ওকে, আমি ইন্দ্রাণী সুত। আচ্ছা ইন্দ্রাণী সুত, সুত অর্থ তো ছেলে, এটা আমি আপনাদের কিছুক্ষণ আগে কি করেছি, কমেন্ট বক্সে আপনাদেরকে আমি লিখে নিয়েছি। এও আচ্ছা, তানিয়া হচ্ছে তানিয়া না, তানিয়ার নাম সাকিব, থ্যাংক ইউ সাকিব, কারণ সাকিব হচ্ছে ওর বোনের আইডি দিয়ে ক্লাস করতেছে, নাজমুস সাকিব সম্ভবত আপনার নাম, তাই না, ওকে।
এরপরে দেখেন ইন্দ্রাণী সুত। আচ্ছা, এই ইন্দ্রাণী সুতের নামটা আপনারা লিখবেন, আপনাদের শব্দ অর্থ পাঠে লেখা আছে এবং পূর্বের ক্লাসে পড়ানো হয়েছিল। ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত মানে তো ইন্দ্রের স্ত্রী হচ্ছে কি ইন্দ্রাণী, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী না? তাহলে এই সুতের নাম কি? এর নামটা আপনারা লিখবেন। আমি অপশন দেব। এর নামটা সম্ভবত বর্গীয় জ দিয়ে শুরু হয়। আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন যে ইন্দ্রাণী সুতের নাম কি, ইন্দ্রাণী সুতের নাম কি, সবাই কমেন্ট বক্সে লেখেন। ওকে, ইন্দ্রর স্ত্রীর নাম কি? ইন্দ্রাণী। কিন্তু ইন্দ্রাণী সুত কে, অর্থাৎ ইন্দ্রাণীর পুত্রের নাম কি, এটা আপনারা কমেন্ট বক্সে লেখেন। তারপর কি বলছে? হাতে চাঁদ, ভালে সূর্য। তাহলে কবি নিজের ক্ষমতা বোঝাচ্ছে যে আমি এতটাই ক্ষমতাশীল, আমার হাতে চাঁদ থাকে, চাঁদ, আর আমার ভালে সূর্য থাকে। ভাল কি? ভাল কি? ভাল হচ্ছে কাঁধ। তাহলে কবি বলতেছে যে আমি কত ক্ষমতাশীল যে এই সূর্য স্বয়ং এসে আমার কাঁধে থাকে এবং চাঁদ আমার হাতে থাকে। ওকে, তারপরে বলছে মম, মম মানে যেন কি আমার, মম মানে কি আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। তাহলে কবি কি বলছে? আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অর্থাৎ এটা হচ্ছে প্রেমের প্রতীক। কবি কি? কবি হচ্ছে প্রেমিক। কবি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কবি প্রেমিক, তাই তার হাতে কি আছে? বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে কি? রণতুর্য। তাহলে রণ কি? রণ হলো যুদ্ধ। তাহলে এক হাতে প্রেমের প্রতীক, প্রেমের প্রতীক কি? বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে কি ভাইয়া? রণতুর্য, অর্থাৎ যুদ্ধের অস্ত্র। তাহলে কবি এই লাইনটা দিয়ে আপনাদের কি পরিমাণে যে কোশ্চেন আসে, আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন অনেকবার আসছে। তাহলে এই লাইনটাতে কি প্রকাশ পেয়েছে? এই লাইনটাতে আপনার বইয়ের ভিতরে পাশের কালার পেন দিয়ে লিখে রাখবেন, প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? এক হাতে বাঁকের বাঁশের বাঁশুরি, আর হাতে কি? রণতুর্য। এখানে কি প্রকাশ পেয়েছে? প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে, প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে, প্রেম ও দ্রোহ প্রকাশ পেয়েছে। তাহলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, এই লাইনটার মাধ্যমে কবি প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে। এটা খ নাম্বারে অনুধাবনমূলক 2 মার্কের একটা প্রশ্ন আসতে পারে আপনাদের। এর পরের লাইনটিতে আসেন স্যার। কবি বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। আচ্ছা, আমি চেঙ্গিস খানের একটা ছবি দেখাইছিলাম আপনাদের, তাই না? মনে আছে? শুরুতে ছবি দেখাইছিলাম চেঙ্গিস খানের। ওকে, তাহলে দেখেন কবি কি বলছে? যে আমি বেদুইন। বেদুইনরা কতটা দুর্ধর্ষ হয়, যে আপনার যারা হচ্ছে মরুভূমিতে যাতায়াত করে, হ্যাঁ, তাদের উপর হচ্ছে বেদুইনরা অনেক ভয়ঙ্কর ভাবে তাদেরকে লুটতরাজ করে। ওরা মরুভূমি ত্রাস বলা হয় বেদুইনদেরকে। তাহলে বেদুইন কারা? বেদুইন হচ্ছে যারা মরুভূমিতে থাকে, তাদেরকেই তো বেদুইন বলা হয়। মরুভূমিতে জীবন যাপন করে যাযাবর জাতিগোষ্ঠী। এইটা আপনাদের ক মার্কের একটা কতে একটা প্রশ্ন আসতে পারে, সৃজনশীলের জ্ঞানমূলক, যে বেদুইন কারা? তাহলে কি? মরুভূমিতে বসবাসরত যাযাবর জাতিগোষ্ঠী। মরুভূমিতে বসবাসরত যাযাবর জাতিগোষ্ঠী, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বেদুইন। তারপরে কবি কি বলছে? আমি চেঙ্গিস। এই চেঙ্গিস খান হলো মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর জাতির পিতা বলা হয় কাকে? এই চেঙ্গিস খানকে। এর পরে আসেন স্যার, কবি তাহলে নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতেছে, আমি আপনাকে ছাড়া কাহারে করি না কুন্ডিস। এই লাইনটা না অনেক কনফিউজিং। কেমন কনফিউজিং একটু বলি। এমসিকিউ আসলো, এটা আসছে অলরেডি, আমি দেখছি প্রিভিয়াস এর কোনো একটা বোর্ডে। সেখানে এরকম প্রশ্ন ছিল যে কবি কাকে কুর্নিশ করে? অপশনে ছিল ভগবান, আল্লাহ, নিজেকে, আর একটা ছিল হচ্ছে বড়দের। উত্তরটা হবে কি জানেন? নিজেকে। মানে এইটা অনেক কনফিউজিং না? যে আচ্ছা, কাজী নজরুল তো মুসলিম ছিল, তার মানে আল্লাহকে কুর্নিশ করছেন? নো, এটা অপশনে অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার কি হবে? কবি বলছে যে আমি আপনারে ছাড়াই, আপনারে মানে হচ্ছে নিজেকে ছাড়া। তাহলে কবি নিজেকে ছাড়া কাহারে করে না কুর্নিশ। তাহলে যদি বলা হয় কবি কাজী নজরুল ইসলাম কাকে কুর্নিশ করে? কাকে? নিজেকে। তিনি নিজেকে ছাড়া কাউরি কুর্নিশ করে না। তাহলে যদি অপশনে আল্লাহ থাকে, ভগবান থাকে, গুরুজন থাকে, কোনোটাই অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার হবে কোনটা বলেন তো? নিজেকে। তারপরে বলছে আমি বজ্র, ঈশান বিশানে ওঙ্কার। আচ্ছা, কবি হচ্ছে নিজেকে বজ্রের সাথে তুলনা করছে, যে বজ্র যতটা ভয়ঙ্কর হয়, যতটা বিধ্বংসী হয়, যখন কোনো জায়গায় বজ্র পড়ে সেটাকে ধ্বংস করে দেয়, আমিও একইভাবে বজ্রের মতো বিধ্বংসী, ভয়ঙ্কর। তারপরে কি বলছে দেখেন, আমি ঈশান বিশানে ওঙ্কার। এইটা হচ্ছে দিকের কথা বলছে, যে ঈশান দিকে, বিশান দিকে কি? ঈশান বিশানে আমি ওঙ্কার। ওঙ্কার হচ্ছে একটা ওম ধ্বনি, ভয়ঙ্কর একটা ধ্বনির কথা বলছে। তারপরে বলছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তাহলে ইসরাফিল হচ্ছে কে? ইসরাফিল কে ছিলেন? ইসরাফিল সম্পর্কে আপনি একটু লেখেন। ইসরাফিল আলাইহিস সালাম হচ্ছে কি? ইসলাম ধর্মের একজন নবী, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তো কবি কি বলছে? যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ওকে, তারপরে আপনারা দেখেন যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা দিয়ে কি করবেন? উনি একটা সিংহা নিয়ে আছেন, সেই সিংহায় যখন ফুৎকার দিবেন তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কবি কি বলছে? যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা যতটা ভয়ঙ্কর, যতটা পাওয়ারফুল, এই সিংহায় ফু দিয়ে উনি কি করবেন? ধ্বংস করে দিবেন পুরো পৃথিবীকে। একইভাবে আমিও পুরো পৃথিবী ধ্বংস করে দেব। তারপরে বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আপনারা আমাকে অ্যান্সার করবেন, এই পিনাক পানি কে? পিনাক পানি কে? এর সম্পর্কে আমি এখন পর্যন্ত 2বার কমেন্ট করিয়েছি আপনাদেরকে। ওনার আরেকটা নাম ধূর্যটি। আপনারা সবাই লিখবেন পিনাক পানি কে? পিনাক পানি কে? সবাই লেখেন পিনাক পানি কে?
আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, নাসরুল্লাহ হাসান, এটা ঠিক আছে ভাইয়া, এটা অপশনে দেওয়া ঠিক হয় নাই। যারা কোশ্চেনটা সেট করছে তারা এটা ভুল করছে। ওইখানে আল্লাহ না দিয়ে রাজা দিতে পারতো, সরকার প্রধান দিতে পারতো, বাট ওইখানে আল্লাহ অপশনে দেওয়াটাও ঠিক হয় না। কবি কিন্তু আসলে আল্লাহকে যে কুর্নিশ করে না এটাও মিন করে নাই। কবি এখানে রূপক ভাবে বুঝাতে চেয়েছে, বাট যারা কোশ্চেনটা সেট করছে তারা ভুল করছে। আচ্ছা, সবাই লিখছেন? হুম, ওকে, ঠিক আছে। নিজামুদ্দিন শাকির লিখেছে যে খাদ্য বৃষ্টির দায়িত্ব পালনকারী ফেরেশতা কে? এই ইসরাফিল আলাইহিস সালাম। আচ্ছা, আর পিনাক পানি কে? পিনাক পানি হচ্ছে মহাদেব। আর পানি অর্থ কি? পানি অর্থ কি? পানি অর্থ কি? পানি অর্থ হচ্ছে হাত। তাহলে পিনাক পানির দণ্ড ত্রিশূল ধর্মরাজের দণ্ড। তারপরে বলছে কি? আমি চক্র, মহাশঙ্খ। আমি আপনাদেরকে চক্রও দেখিয়েছি, মহাশঙ্খও দেখিয়েছি। কারণ শঙ্খ দিয়ে কি করে? যুদ্ধ করে। আবার না না, সরি, শঙ্খ ভালো, শঙ্খ ভালো, বাট চক্র দিয়ে কি করে? যুদ্ধ করে, গদা দিয়ে যুদ্ধ করে। তারপর কি বলছে? আমি প্রণব নাথ প্রচন্ড। প্রণব নাথ অর্থাৎ ভয়ঙ্কর আওয়াজ, অনেক বড় আওয়াজ। তারপরে বলছে আমি খেপা দুর্বাসা। এই দুর্বাসা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ছবি দেখিয়েছি। এই দুর্বাসা এতটাই গোপন স্বভাব বিশিষ্ট ছিল, মানে এটা কিন্তু আমি সোজা বাংলা ভাষায় বলি না, মানে এটা আপনারা লিখবেন না, বাট বোঝার জন্য, মানে চরম লেভেলের কি ছিল? ঘাত্তারা টাইপের ছিল। মানে এত বেশি পরিমাণে রাগী ছিল যে সে হুটহাট রাগ করতো, রাগ করে নিজের স্ত্রীকে ধ্বংস করে দিছে। স্ত্রীর একটা কাজ করতে বলছে, তার পছন্দ হয়নি, সে বলছে ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। মানে এতটাই পাওয়ারফুল ছিল, খ্যাপা ছিল, খ্যাপা। একে দেখে দেবদেবীরা পর্যন্ত ভয় পেয়ে যেত। ঠিক আছে, কতটা ভয়ঙ্কর ছিল এই দুর্বাসা। তাহলে খেপা দুর্বাসা। আমি বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্রের শিষ্য। আমি দাবানল দাহ, অর্থাৎ আপনারা দাবানল জানেন তো? এই যে দাবানল হয় না, বিভিন্ন জায়গায় অগ্নি উদ্গীরণ হয়, তারপরে বাতাসে অগ্নি ধরে যায়, সে কি বলতেছে? আমি দাবানল দাহ, আমি দাহন করিবে বিশ্ব। কেন করব? আচ্ছা, কবি যে বিশ্ব দাহন করতে চাইছে, কবি কি পুরো পৃথিবী দাহন করতে চাইছে? ভালো মন্দ সব দাহন করতে চাইছে না, কিন্তু কবি যে বলতেছে, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে এই কবিতাটিতে কবি মূলত কি করতে চেয়েছে? সকল অসুরকে দাহন করতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে। তারপরের লাইনগুলো দেখেন। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস, আমি হুতাশীর। তাহলে কবি নিজেকে তুলনা করতেছে যে এই যে আমি তো বিধবার কষ্ট বুঝি, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি হাহুতাস, আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের। তারপরে বলছে আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আচ্ছা, দেখেন, কবি নিজেকে বিধবার বুকের ক্রন্দন শ্বাসের সাথে তুলনা করেছে। বলেছে আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তাহলে কবি নিজেকে তুলনা করতেছে যে পৃথিবীতে যত নির্যাতিতা, যত নিষ্পেষিতা, যত নিষ্পেষিত মানুষ আছে, যত অসহায় আছে, দরিদ্র আছে, আমি তাদের কষ্ট বুঝি, আমি বিধবার কষ্ট বুঝি, আমি তাদের প্রতিনিধিত্ব করি। তারপরে কি বলছে? যে আমি এই যে তাদের মরম বেদনা, তাদের বিষ জ্বালা, এই সব কিছু আমি অনুভব করতে পারি। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূর্বী হাওয়া। এইখানে কতগুলো বাতাসের সমর্থক শব্দ দেওয়া আছে, আপনারা দেখেছেন? এই যে বায়ু, বায়ু শব্দের অর্থ কি? বাতাস। মলয় অনিল, এই অনিল অর্থ কি? মলয় অনিল কি? এটা হচ্ছে বাতাস। তারপরে উদাস পূর্বী হাওয়া, এই হাওয়াটাও কি? বাতাস। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। তারপর কি বলছে? এই দেখেন, কবি নিজের দুঃখ বেদনা, যত নির্যাতিত নিষ্পেষিত তাদের প্রতিনিধিত্বের কথা বলতেছে। আবার কবি বলতেছে কি? যে আমি এই যে পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া, এগুলো হচ্ছে কবির প্রেমের ভাব প্রকাশ করতেছে। তারপর কি বলতেছে? আমি আকুল নিদাগ তিয়াসা। এই নিদাগ অর্থ একটা কাল বুঝিয়েছে। কোন কাল? আপনারা সবাই কমেন্ট করবেন, যতজন 20 জন ক্লাস করতেছেন 20 জনই কমেন্ট করবেন। নিদাগ অর্থ কি? আমি অপশন দিই, আপনারা লেখেন। হ্যাঁ, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, তিনটা অপশন দিলাম, আপনারা সবাই কমেন্ট বক্সে লেখেন। নিদাগ অর্থ কি? কবি বলতেছে আমি আকুল নিদাগ তিয়াসা, অর্থাৎ আমি এই নিদাগের সময়ের পিপাসা, পানির পিপাসা। তো নিদাগটা কি? এটা আপনারা কমেন্ট বক্সে লেখেন সবাই। হুম, ওকে। নিদাগ কি? সবাই কমেন্ট বক্সে লিখবেন নিদাগ কি? নিদাগ কি? কবির নিদাগটাতে কোন রূপটা প্রকাশ পেয়েছে? ওকে, থ্যাংক ইউ। নিজামুদ্দিন শাকিল লিখেছে যে নিদাগ অর্থ কি? গ্রীষ্মকাল। থ্যাংক ইউ নিজামুদ্দিন শাকিল, এটা গ্রীষ্মকাল হবে। তাহলে গ্রীষ্মকালে যখন পিপাসা লাগে তখন কেমন বোধ হয়? কবি কি বলছে? যে আমি রৌদ্র রুদ্র রবি। তাহলে রৌদ্র রুদ্র রবি, রবি অর্থ কি? রবি, রবি অর্থ কি? সবাই কমেন্ট বক্সে লেখেন। কবি বলতেছে আমি রৌদ্রের, এত ভয়ঙ্কর রৌদ্র, মানে কি দিচ্ছে? এই রৌদ্রটাকে দিচ্ছে কে? কে? কবি হচ্ছে তার প্রতিনিধিত্বের কথা বলতেছে। কবি বলতেছে যে আমি গ্রীষ্ম, এই রবি অর্থ কি? সবাই কমেন্ট বক্সে লেখেন। রবি অর্থ লেখেন আমি আকুল নিদাগ তিয়াসা। তাহলে আমি গ্রীষ্মকালের তিয়াসা, পিপাসা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা পিপাসাতুর হতে পারে, কবি সেইটা তুলনা করতেছে। আবার কি বলতেছে? আমি রৌদ্র রুদ্র রবি। রবি অর্থ কি? একজনও কমেন্ট বক্সে লেখেন নাই। রবি অর্থ কি? রবি অর্থ হচ্ছে সূর্য। তাহলে রবি অর্থ কি? রবি অর্থ হচ্ছে সূর্য। আমি মরুনির ঝড় ঝড় ঝড়ো, আমি শ্যামলিমা ছায়া ছবি। তাহলে কবি কি বলতেছে? আমি মরুভূমির নির্ঝর ঝড় ঝড়ো, আমি শ্যামলিমা ছায়া ছবি। তাহলে দেখেন এখানে দুটো রূপ প্রকাশ পেয়েছে। আমি কিন্তু সবসময় বলি
বিদ্রোহী কবিতায় দুটো রূপ প্রকাশ পায়। এইখানে বলতেছে যে মরুভূমির বালুর ঝড়, কেমন না, ওখানে পানি নাই, সবুজ নাই, মরু নির্ঝর ঝরঝর। তার পরের শব্দেই বলতেছে, পরের অংশ বলতেছে আমি শ্যামলিয়া ছায়াছবি। মানে কি শ্যামলিমা ছায়াছবি মানে কি? অর্থাৎ সবুজ শ্যামল শীতল। হ্যাঁ, তাহলে কবি প্রেমও প্রকাশ পায়, দ্রোহ প্রকাশ পায়। কবির ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়, আবার প্রেমিক রূপও প্রকাশ পায়। তারপরে দেখেন আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম। আচ্ছা, এই অরফিয়াসটা কে ছিল? অরফিয়াসটা কে ছিল? অরফিয়াসটা এমন একজন ব্যক্তি ছিল যার সম্পর্কে আমরা একটা ছবিতে বিস্তারিত দেখেছি, যে তিনি কি ছিলেন? যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিলেন। এবং অরফিয়াস কিন্তু তার এই যন্ত্র সঙ্গীতে অর্থাৎ বাঁশি বাজিয়ে গান শুনিয়ে তার আহ কি করেছে? গান শুনিয়ে তার প্রেমিকের মন জয় করেছিল। এবং একটা পর্যায়ে একটা ট্র্যাজেডি আছে, তার প্রেমিকা মারা যাওয়ার পরে তিনি কি ভেবেছিল? যে আমি গান শুনিয়ে আমার প্রেমিকাকে হয়তো জীবিত করতে পারবো, কিন্তু তিনি পারেনি। একটা দুঃখের বিষয়, অবশ্যই দুঃখের বিষয়। তারপরে দেখেন, তাহলে ওই অরফিয়াসের বাঁশরি, অরফিয়াসের বাঁশি যতটা পাওয়ারফুল ছিল, সবাইকে আকর্ষণ করতে পারতো। কবি কি বলতেছে? আমি সবাইকে এইভাবে এর মতো করে আকর্ষণ করি। গানের দেবতার পুত্র। তারপরে দেখেন কবি কি বলছে? মহাসিন্ধু উতালা ঘুম ঘুম। তাহলে সিন্ধুটা কি? সিন্ধুটা তো একটা নদী আমরা জানি ভারতের। তাহলে এই মহাসিন্ধু উতালা ঘুম ঘুম, অর্থাৎ নিশ্চুপ হয়ে আছে মহাসিন্ধু, সবকিছু নীরব হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আমি কি করলাম? আমি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। তাহলে ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্বকে নিঝুম হয়ে যায়, অর্থাৎ পুরো পৃথিবী ঘুমিয়ে যায়, সবকিছু নীরব হয়ে যায়। তারপরে কবি কি বলছে? মম বাঁশরীর তানে পাশরি। এই মম অর্থ কি? মম অর্থ আমার। তাহলে আমার বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। তাহলে শ্যামকে, শ্যামকে আপনার কমেন্ট বক্সে লিখে ফেলেন। তাহলে কবি কি বলছে? আমি শ্যামের হাতের সেই বাঁশরি, সেই বাঁশি, যে বাঁশি বাজিয়ে শ্যাম সবার মন জয় করেছিল। শ্যামটাকে আপনার কমেন্ট বক্সে লিখবেন। তারপরে লিখতেছে কি? কবি বলছে এইখানে কমেন্ট বক্সে নাসরুল আল হাসান লিখেছে কি? অ্যাপেলো। ভাইয়া অ্যাপেলো না, এটা হচ্ছে অ্যাপেলোর পুত্র। আচ্ছা, তারপরে দেখেন আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। কবি বলতেছে যে আমি যখন ক্ষেপে যাই, আমি যখন রেগে যাই, আমি যখন রুশে উঠি, তখন কি করি? আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, এই মহাকাশ ছাড়িয়ে আমি সবকিছু ছাড়িয়ে উপরে উঠে যাই। তারপরে বলছে আমি সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যাই কাঁপিয়া। তাহলে আমি যখন রুশে উঠি, আমি যখন রেগে যাই, তখন আমি এই সপ্ত নরক হাবিয়া দোজক সবকিছু ছেড়ে উপরে উঠে যাই। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী 7টি জাহান্নামের এই যে নরকের কথা বলা হয়েছে কি? সপ্ত নরক। তারপরে হাবিয়া নামক একটা জাহান্নাম রয়েছে, দোজক রয়েছে। দোজক শব্দটি কোন ভাষার শব্দ? আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এইটা বি ইউনিটে যারা পড়তেছেন, আপনাদের ঢাকা ইউনিভার্সিটি সহ সকল প্রকার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটি ভুক্ত জগন্নাথ, সব জায়গায় এই প্রশ্নটা আসে, যেটা কোন ভাষার থেকে নেওয়া হয়েছে, উৎস ভাষাটা জানতে চাওয়া হয়। দোজক, দোজক, ভেস্ত, ভেস্ত দোজক, এই দুটি কোন ভাষার শব্দ? আপনারা কমেন্ট বক্সে লেখেন, কমেন্ট বক্সে লেখেন যে দোজক কোন ভাষার শব্দ। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, এর ভিতর সবাই লিখবেন 1 2 3 4 and 5। আচ্ছা, ফার্সি সম্ভবত। নাসরুল আল হাসান, ইউ গ্রেট, আপনি পেরেছেন। একটা টেকনিক শিখে দেয়। হ্যাঁ, আপনারা যারা অ্যাডমিশন টেস্টের সময় বাংলায় যদি উচ্চ ভাষা জানতে চায়, আপনি পারতেছেন না, কোনোভাবেই পারতেছেন না, আপনি যদি আন্দাজে দাগাইতে চান, ফার্সিটা দাগাবেন। এটা একটা মজার বিষয়। কারণ কি? আমাদের না উচ্চ ভাষা থেকে সবচেয়ে বেশি আসে ফার্সি থেকে। মানে যদি 10 বার প্রশ্ন হয়, তার ভিতর 7 বার হয় ফার্সি থেকে, বাকি 3 বার হয় আরবি, তুর্কি বা পর্তুগিজ, এগুলো থেকে। তাহলে জাহান্নামটা আরবি ভাষা, জাহান্নামটা আরবি ভাষা, কিন্তু দোজকটা কি? দোজক হলো ফার্সি ভাষা। জান্নাতটা আরবি ভাষা, ভেস্টটা কি? ফার্সি ভাষা। সালাত আরবি ভাষা, নামাজ ফার্সি ভাষা। ওকে, তাহলে নাসরুল আল হাসান ফার্সি লিখেছেন, কাজী ইউসুফ ফার্সি লিখেছেন, নিজামুদ্দিন শাকিল ফার্সি লিখেছেন, আখি আলম ফার্সি লিখেছেন, তানিয়া আক্তার ফার্সি লিখেছেন। থ্যাংক ইউ, হয়েছে আপনাদের। ফারিহা তাসনিম নিতু লিখেছেন ফার্সি, ঠিক আছে। আনিসা শিমু ফার্সি লিখেছেন, সবার হয়েছে। এরপরে দেখেন কবি বলছে যে আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া। ওকে, কবি বলছে যে আমি যে বিদ্রোহী, আমি নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ আমি এই পুরো পৃথিবী ব্যাপিয়া, আমি আসমান জমিন এই পুরো পৃথিবী ব্যাপিয়া কি? আমি বিদ্রোহী। এরপরে আসেন আমি পরশুরামের কঠোর কুঠার। আচ্ছা দেখেন, রোজা রেখে না এই আসরের আগ মুহূর্তে এই সময় ক্লাস নেওয়াটা একটু কষ্টের। তো আপনারা যদি একটু ভালো রেসপন্স করেন, কমেন্ট করেন, তাহলে ভালো লাগে আর কি। দেখেন আমি পরশুরামের কঠোর কুঠার। তাহলে পরশুরাম যেন কে ছিল? পরশুরাম ছিলেন হচ্ছে, এই পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। এটা একটা মজার বিষয়। এর কি অস্ত্র ছিল সেটা কিন্তু তার নামের ভিতরে বলা আছে। তাহলে পরশুরাম কে ছিলেন? এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কুঠার নিয়ে যুদ্ধ করতেন। তাহলে পরশু শব্দের অর্থ কি? পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। তাহলে পরশুরাম কি করতো? তার কাছে একটা কুঠার থাকতো, এইভাবে কাঁধে কুঠার নিয়ে থাকতো। সে যুদ্ধের ময়দানে গিয়ে কুঠার দিয়ে সবাইকে কোপাকুপি করতো। আচ্ছা, তাহলে এটা কি?
পরশুরাম। তাহলে বলছে পরশুরামের কুঠার যেমন ভয়ঙ্কর ছিল, এই কুঠার দিয়ে সব শত্রুদেরকে বিনাশ করে ফেলতো, আমি এই পরশুরামের কুঠারের ক্ষমতা পেয়ে গেছি। কবি বলছে আমরা সবাই পেয়ে গেছিলাম, তাই না, জুলাই বিপ্লবের সময়। আচ্ছা, নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। তাহলে আমি এই যে নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আমি এই ক্ষত্রিয় সম্পর্কে ক্লাসে একদম শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যে হিন্দু ধর্মের কাস্ট সিস্টেম, বর্ণ প্রথায় কি আছে, 4টা ভাগ আছে, তার ভিতরে একটা কি আছে, ক্ষত্রিয়, যারা হচ্ছে যুদ্ধ বিগ্রহ করে রাজাদের নির্দেশে। ওকে, তাহলে আমি পৃথিবী থেকে সব ক্ষত্রিয়দেরকে কি করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, শুধু কি থাকবে, আনিব শান্তি শান্ত উদার। তারপরে বলছে আমি হল বলরাম স্কন্ধে। তাহলে এই যে বলরাম, এই বলরাম কি নিয়ে কাজ করে, বলরাম হলো হল নিয়ে কাজ করে। হল অর্থ কি, আপনার কমেন্ট বক্সে লেখেন, আমি একদম শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। হল অর্থ কি, হল অর্থ কি, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রতীক হলো হল। সেই হল নিয়ে যুদ্ধ করে কে, হল নিয়ে যুদ্ধ করে বলরাম। হলটা কি আপনারা লিখবেন, হল হচ্ছে সেই দলের প্রতীক। কোন দলের প্রতীক আপনারা সবাই লেখেন, দল লিখতে হবে না, আপনারা শুধু হল শব্দ। লাঙ্গল, নাসরুল্লাহ হাসান, থ্যাংক ইউ। নাসরুল্লাহ হাসান তো চমৎকার অ্যান্সার করতেছেন, নাসরুল্লাহ হাসান ধন্যবাদ। বাকি সবাই আপনারা ঝটপট সবাই কমেন্ট করে ফেলবেন। আচ্ছা, তাহলে হল বলরাম স্কন্ধ কি, হল অর্থ হচ্ছে লাঙ্গল। আচ্ছা, আমরা খুব দ্রুত ক্লাস শেষ করবো, বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো আপনাদের। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, হল অর্থ হচ্ছে লাঙ্গল। তাহলে উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই খড়গ অর্থ কি, খড়গ আপনারা জানেন খড়গ অর্থ কি, খড়গ অর্থ হচ্ছে, আচ্ছা কৃপান অর্থ কি, এই দুটোই আপনার কমেন্ট বক্সে লিখবেন। খড়গ কি, কৃপান কি। খড়গ অর্থ হচ্ছে এক ধরনের দা, এটা ধারালো একটা দা, যে দা দিয়ে কি করা হয়, বলি দেওয়া হয়। এটা খড়গটা মূলত দা না, এমন একটা অস্ত্র যেখানে কি করা হয়, কাঠের তৈরি, আপনারা দেখবেন এটা দা না ঠিক এক্স্যাক্টলি, কাঠের তৈরি এক ধরনের কি থাকে, এইরকম থাকে না, যেমন আমি ঠিক আঁকাতে পারবো না, আপনারা এটা আমাকে ক্ষমা করে দিবেন। ধরেন এরকম করে একটা বানালো, কাঠ তৈরি করলো, এইখানে হচ্ছে একটা পাঠা, পাঠাকে কি করা হয়, বলি দেওয়া হয় না, একটা পাঠার মাথাটা এখানে কি দিয়ে দিল, এখানে পাঠার মাথাটা রেখে কি করলো, এখানে পাঠাটাকে রেখে আর মাথাটাকে এখানে রেখে উপর থেকে একটা দা দিয়ে কি করে, কোপ দিয়ে 2 ভাগ করে ফেলে। তাহলে এইটা হচ্ছে খড়গ। তাহলে খড়গ কি, খড়গ হচ্ছে এই বলি দেওয়ার যে অস্ত্রটা, পদ্ধতিটা, এটাই খড়গ। তাহলে কৃপান কি, কৃপান হচ্ছে তলোয়ার, যেটা দিয়ে জবাই করা হয়। ওকে, তাহলে বলছে যে অত্যাচারীদের যে খড়গ কৃপান। আচ্ছা, আপনারা কেজিএফ মুভিটা দেখেছেন, কেজিএফ মুভির ভিতরে গারুড়া, গারুড়াই তো সম্ভবত ওর নাম, ও কি করেছিল, ও হচ্ছে বলেছিল যে এইবার কালিমাকে আমি কি দেবো না, কালিমাকে কোনো পাঠা বলি দেবো না, ওই শত্রুদেরকে ধরে এনে রাখছিল, যাদেরকে হচ্ছে কি করে বলি দেয়, এই যে বলি দেয় না, ওইটাই হচ্ছে খড়গ দিয়ে, খড়গ এবং কৃপান দিয়ে বলিটা দেওয়া হয়। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি অত্যাচারীদের এই খড়গ কৃপান আর রণভূমে রণিবে না। তারপরে বলছে বিদ্রোহী রণক্লান্ত। তাহলে এই যে রণ মানে কি, রণ মানে যুদ্ধ, যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হবেন আপনি, চলেন দেখে নেই উনি কবে শান্ত হতে চাই। কবি বলছে, আচ্ছা তারপরে বলছে যে আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতম শির। তাহলে কবি কি বলছে, যে আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতম শির। তাহলে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতার মধ্যে আমরা বিভিন্ন চরিত্র পেয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আপনারা এই কবিতাটা ভালো করে বোঝার জন্য শুরুতে চরিত্র বিশ্লেষণটা দেখে নেবেন, এর পরের অংশে চলে যাই আমরা। এখন বাকি যে সময়টুকু আছে সবাই ক্লাসে থাকবেন এবং আপনারা ঝটপট কমেন্ট করবেন। ওকে, তানিয়া আক্তার বলছে যে ভাইয়া দেখেছি। ওকে, এইখানে দেখেন আমি বিদ্রোহী কবিতার কবি পরিচিতি দিয়েছি, কবি পরিচিতিটা একটু দেখেন। আচ্ছা, আচ্ছা আপনাদেরকে আমি একটা দাওয়াত দেই, হ্যাঁ, সেটা হলো এইখানে দেখেন যে সহায়ক লেখা আছে, সহায়কটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল। আপনারা জাস্ট ইংলিশে যদি লেখেন আর কি সহায়ক, তাহলে হয়তো আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন। ইংলিশে লিখবেন SAHAYK, এই সহায়ক লিখে সার্চ দিলে হয়তো আমার চ্যানেলটা পেতে পারেন। আমি এইখানে আপনাদের ইডু কার্টুনের পেজে কিন্তু আমাদের ক্লাসগুলো পাবেন, কিন্তু এই ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো 1 মাস পরে আর থাকে না, 1 মাস পরে না ক্লাসগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এই সমস্ত লাইভ ক্লাসগুলো রেকর্ড, এটা আবার ডাউনলোড করে আমার ওই চ্যানেলটাতে আপলোড করা হয়, বা আরো বিভিন্ন প্ল্যাটফর্মে নেওয়া ক্লাসগুলো আমার লাস্ট 2 মাসে যত ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস এই চ্যানেলটাতে পেয়ে যাবেন। অথবা আপনারা জাস্ট এইটা লিখতে পারেন যে নোমান স্যার বাংলা ক্লাস, নোমান স্যার বাংলা ক্লাস ইংলিশে লিখে সার্চ দিলেই আমার প্লে লিস্টটা পেয়ে যাবেন, এবং সেইখান থেকে আপনারা এই সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর এমনিতে তো আমাদের পেজে আছে, আপনারা তো ইডু ইডু কার্টুনের পেজে প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস পাবেন। দেখেন, তাহলে এখানে আমরা কি বলতেছিলাম, বিদ্রোহী কবিতার এই কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখেন এইখানে আমি কয়েকটা লাইন দিয়েছি ভাইয়া, এই কয়টা লাইন অনেক ইম্পর্টেন্ট। এই লাইন কয়টা থেকে আপনাদের ইয়েতে প্রশ্ন হয়,
অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তেও প্রশ্ন হয়। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে ওই যে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাই না? তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে সালটা তারিখটা একটু ভালো করে দেখবেন, গ্রামের নামটা আসে না এইচএসসি লেভেলে, সর্বস্ব আসলে তারিখটা আসতে পারে। এরপরে দেখবেন কি উনি 8 বছর বয়সে পিতাকে হারিয়ে পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। 12 বছর বয়সে লেটোর দলে যোগ দেয় এবং দলের জন্য পালা গান রচনা করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই লাইনটা আপনারা দাগিয়ে নেবেন। এতক্ষণ যা বলছি তার ভিতর অনলি তারিখটা ইম্পর্টেন্ট ছিল, আর এখন যেটা বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক আসে রে ভাইয়া। এই যে এই লাইনটা থেকে 4টা প্রশ্ন হতে পারে। এই লাইনটা থেকে কি কি প্রশ্ন হতে পারে? কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন প্রথম বিশ্বযুদ্ধে? কত সালে? 1917 সালে। কাজী নজরুল ইসলাম কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? কোন যুদ্ধে? 71 সালের যুদ্ধে, নাকি 40 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে, নাকি 17 সালের প্রথম বিশ্বযুদ্ধে? কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেন তো আপনারা? কমেন্ট বক্সে লেখেন। কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল কাজী নজরুল ইসলাম? প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপরে এইটাও প্রশ্ন হয় যে কাজী নজরুল ইসলাম কি করেছে? কত নাম্বার, মানে কোন পল্টনে যুদ্ধ করেছে? বাঙালি পল্টনে যুদ্ধ করেছে। উনি কিন্তু হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন, যদিও সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এবং উনার কিন্তু প্রমোশন হয়। এই জন্য কাজী নজরুল ইসলামের নাম কি? হাবিলদার কাজী নজরুল ইসলাম। এটা কিন্তু একটা বড় পদ ছিল। উনি সৈনিক হিসেবে জয়েন করার পরে প্রমোশন পেয়ে হাবিলদার হন। বিদ্রোহী কবিতা, এই কবিতাটা কোথায় প্রকাশিত হয়? প্রথম সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, এবং প্রকাশিত হওয়ার পরে চারদিকে বিদ্রোহী কবি হিসাবে উনার খ্যাতি ছড়িয়ে পড়েন। এইখান থেকে, এই লাইনটা থেকে দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? এটা আপনারা লেখেন তো, আমি আগেই বলবো না। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, কিন্তু প্রথম কবিতা কোনটা? আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? আচ্ছা, তানিয়া আক্তার বলতেছে ভাইয়া সাবস্ক্রাইব করেছি, ঈদ সালামি না দিলে সাবস্ক্রাইব তুলে নেব। হাই হাই, কি বলে, ঈদ সালামি হিসেবে আপনাদেরকে ক্লাস উপহার দেব। আমার চ্যানেলটাতে আপনাদের বেশ কিছু ব্যাকরণের টপিকের উপরে আগামী 5-7 দিন রেগুলার ক্লাস আসবে ইনশাল্লাহ। প্রতিদিন একটা করে ক্লাস ইউটিউবে আপলোড করার চেষ্টা করতেছি, এই একটা করে গল্প, কবিতা অথবা গ্রামাটিক্যাল একটা টপিকের উপর। তো এর চেয়ে বড় ঈদ সালামি আর কি চান? আচ্ছা, তাহলে আপনারা কি লিখেছেন? এই দেখেন, একজনও কমেন্ট করেনি। সেইটা হলো বিদ্রোহী কবিতা তো হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা না, না দ্বিতীয় কবিতা। প্রথম কবিতাটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস হচ্ছে কি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এবং এইটার জন্য ওনাকে কি করতে হয়েছিল? ওনার কিন্তু এখানে আর একটা কবিতা ছিল। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে কিন্তু জেল খাটতে হয়েছিল কোন কবিতার জন্য? আপনারা কেউ লিখবেন? আমি বলে দেবো। আচ্ছা, আগে এটা অ্যান্সার করেন। এটা অ্যান্সার করেন তো আপনারা, কেউ পারলে এর ভিতরে লিখে ফেলবেন। হ্যাঁ, কোন কবিতার জন্য ওনাকে কি করতে হয়েছিল? জেল খাটতে হয়েছিল, কারাগারে যেতে হয়েছিল। আচ্ছা, এটা অ্যান্সার করেন। আজকে আমরা এতক্ষণ যা কিছু পড়লাম, এটা এবার আমরা ঝটপট 10 থেকে 12টা কোশ্চেন নেব আপনাদের। আমি দলে যাই যত, বন্ধন যত, নিয়ম কানুন শৃঙ্খল। 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার করেন। এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবির কোন ভাবটা বোঝানো হয়েছে? কবি মুক্ত, নাকি কবি নির্ভাব, কবি নির্দাম্ভিক, নাকি কবির কোনো পরোয়া নেই? আমি 10 সেকেন্ড করে সময় দেবো, ঝটপট 10 সেকেন্ড করে সময় দেবো। 10 পর্যন্ত কাউন্ট করবো। 10, 9, 8, 7, 6, 5। কেউ অ্যান্সার করেন না? অ্যান্সার করেন আপনারা। 4। ওকে, কেউ অ্যান্সার করলেন না, না? এটা হচ্ছে কবি কোন। আচ্ছা, ঠিক আছে, নিজামুদ্দিন শাকিল লিখেছে আনন্দময়ের আগমনে। ঠিক আছে নিজামুদ্দিন শাকিল, ধন্যবাদ, আপনি পেরেছেন, আপনি অ্যাডমিশন টেস্ট অনেক ভালো করবেন। তারপরে ফারিহা তাসনিম নিতু লিখেছে ঘ। এই নিতু, এটা হবে না রে ভাইয়া, এটা ঘ হবে না, এটা তো ক হবে, এ হবে, এ। নিজামুদ্দিন শাকিল লিখেছে খ। ভাইয়া এটা ঘ কিভাবে হয়? কবি কি নির্ভার? না, কবি হচ্ছে, কবির কোনো পরোয়া নেই, কবি কাউকে কোনো পরোয়া করে না, এখানে সেইটা প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ টাইলস চিরামিক। এটা কি লিখেছেন? আপনার নাম কি? টাইলস চিরামিক কেন? আচ্ছা, তানিয়া আক্তার লিখেছে ক, নাসরুল হাসান লিখেছে ক। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার হয়েছে। আপনারা না কমেন্ট ঠিকই করেন, বাট আমার কাছে কমেন্টটা হয়তো একটু লেটে আসে, সেজন্য আমি একটু পরে দেখতে পাই। 2 নাম্বার প্রশ্নটা দেখেন। আমি এইটা অলরেডি আপনাদেরকে বলে দিছি, লিখেও দিছি। হ্যাঁ, এইটা থেকে কিন্তু এই কোশ্চেনটা ভাইয়া আমি কি বলবো, এইটা হচ্ছে ক নাম্বারে আসে, এটা খ নাম্বারে আসে, এটা এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টে বসে। যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? সবাই লেখেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, কি প্রকাশ পেয়েছে? বলেন সবাই। আমি আপনাদের 10 সেকেন্ড সময় দেব। আচ্ছা, 2 এর ঘ, 2 এর ঘ। থ্যাংক ইউ। কে কে লিখেছেন? আগে লিখছে কে? নাসরুল্লাহ হাসান সবার আগে অ্যান্সার করেছে ভাইয়া 2 এর ঘ। মেহেদী হাসান লিখেছে 2 এর ঘ। এমএসটি মারিয়া লিখেছে 2 এর ঘ। নিজামুদ্দিন শাকিল লিখেছে 2 এর ঘ। ফারিহা তাসনিম নিতু লিখেছে 2 এর ঘ। আব্দুল কাইয়ুম লিখেছে 2 এর ঘ। ফিরোজ মাহমুদ লিখেছে 2 এর ঘ। এটা কি রাইট? লিমন লিখেছে 2 এর ঘ। সবাই তো 2 এর ঘ লিখতেছে, এটা কি সত্যি? দেখি তো। হ্যাঁ, 2 এর ঘই হবে। আপনাদেরকে অভিনন্দন, আপনারা পেরেছেন।
আপনারা যদি দেখে দেখে অ্যান্সার লেখেন তাও ধন্যবাদ, অভিনন্দন, কারণ এইখানে আপনার হচ্ছে বলে আপনি এক্সাম হলে গিয়ে অনেক সুন্দর করে ডেলিভারি দিতে পারবেন। তারপরের প্রশ্নে আসেন, দেখেন কি বলছে, চির উন্নতম শির কথাটি কিসের পরিচয়ক? এটা লেখেন যে হিমালয়ের মতো দৃঢ়তার, নাকি আত্মদম্ভ প্রকাশের, নাকি মাথা উঁচু করে থাকার, নাকি অন্যায়ের সামনে মাথা নত না করার। অনেক কনফিউজিং তাই না? কিন্তু অনেক কনফিউজিং হলেও আপনাকে এই চারটা থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা বের করতে হবে। দেখেন যে চির উন্নত মম শির, এটার মানে কি? হিমালয়ের মতো দৃঢ়তার নাকি মাথা উঁচু করে থাকার? অনেকটা কনফিউজিং কিন্তু, হ্যাঁ। লেখেন সবাই, চির উন্নত মম শির লেখেন সবাই, ঝটপট কমেন্টে লেখেন। এইটা হলো স্যার। যারা যারা গ দিয়েছেন, গ দিয়েছেন কে কে দেখি তো আমি। গ দিয়েছেন কে কে? এই আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন তো? উম, আচ্ছা, গ দিয়েছেন, দিনে তিনের ঘ দিয়েছেন হচ্ছে নাফিজা রহমান, ফারিহা তাসনিম নিতু লিখেছেন ঘ। ভাইয়া এইটা এখানে দেখেন একটু বুঝিয়ে বলি, হ্যাঁ। চির উন্নত মম শির, তাহলে মাথা উঁচু করে থাকে, এটা বুঝাইছে। হুম, চির উন্নত মম শির, এটা এটা তিনটাই কনফিউজিং ছিল, মানে হিমালয়ের মতো দৃঢ়তাও হয়, আবার অন্যায়ের কাছে সামনে মাথা নত না করে থাকার এটাও হয়। এটা কিন্তু রং না, বাট এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে মাথা উঁচু করে থাকা বোঝাচ্ছে। তারপরে দেখেন, বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন কেন? 4 নাম্বারটা অ্যান্সার করেন। কবি কেন পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন? সবাই ঝটপট লিখে ফেলেন। আচ্ছা, মারিয়া বলছে ভাইয়া নেট প্রবলেম হচ্ছে, লেখা বুঝতে পারছি না তাই অ্যান্সার দিতে প্রবলেম। আচ্ছা, আমার নেট তো প্রবলেম হচ্ছে না, আশা করি আপনারা ভালো দেখতে পাচ্ছেন। ওকে, সবাই 4 নাম্বারটা লিখছেন। 4-এর কি হবে? বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন কেন? কেন বলেন তো? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, নাকি বিদ্রোহের অবসান ঘটাতে, শত্রুতা নিরসনের জন্য, নাকি ক্ষত্রিয় শক্তিকে বিনষ্ট করতে? ঝটপট অ্যান্সার দিবেন, 5 সেকেন্ড সময় দেব। 5 সেকেন্ড সময় দিব। ওকে, এই যে অলরেডি লিখে ফেলছে, থ্যাংক ইউ। নিজামুদ্দিন শাকিল লিখছে গ, ফারিহা তাসনিম নিতু লিখেছে গ, মেহেদী হাসান লিখেছে গ, নাফিজা লিখেছে গ, লিমন লিখেছে গ, মারিয়া লিখেছে গ, ফিরোজ মাহমুদ লিখেছে গ। এই আচ্ছা, আপনারা একটু এর ফাঁকে নিজেদের কলেজের নামটা লিখেন তো, আমি তো আপনাদের অ্যান্সার দেখতে পাচ্ছি, আপনাদের সাথে একটু পরিচিত হওয়া দরকার। আপনারা কে কোন কলেজ থেকে আছেন, কলেজগুলোর নাম একটু ফাঁকে লিখে ফেলবেন। এটা যারা যারা গ লিখেছেন সবাইকে অভিনন্দন। তানিয়া, টাইলস সিরামিক, তারপরে আখি আলম, সবার অ্যান্সার রাইট হয়েছে, আপনাদের সবাইকে অভিনন্দন। ওকে, 5 নাম্বারটা অ্যান্সার করেন। কি বলেছে? আমি প্রণব নাথ প্রচন্ড। কবি কি? প্রণব নাথ প্রচন্ড। এই প্রণব নাথটা কি? এটা কি দেখেন, প্রণব নাথ, এটা নাথ তো একটা আওয়াজ তাই না? এই প্রণব নাথটা কি? আপনারা একটু সবাই অ্যান্সার করেন ঝটপট। আচ্ছা, নাসরুল আল হাসান, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, মেহেদী হাসান কোথা থেকে আছেন? বড় রংপুর, কারামাটিয়া। আচ্ছা, এর ফাঁকে আমি কমেন্ট পড়তেছি, এর ফাঁকে আপনারা এটা অ্যান্সার করে ফেলেন। 5 নাম্বারটাতে কি হবে? বড় রংপুর, কারামাটিয়া কামিল মাদ্রাসা, নিজামুদ্দিন শাকিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ওকে, নাফিজা রহমান হচ্ছে মৌলভী শামসুল করিম কলেজ। ওকে, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে আছেন ফারিহা তাসনিম নিতু। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনলাইনের মাধ্যমে, এটা কিন্তু একটা চমৎকার সুযোগ, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। দেখেন তাহলে এইটা 5 নাম্বারটা, আমি আপনাদের অ্যান্সারটা হচ্ছে ঘ দিয়েছে নাফিজা, মারিয়ে দিয়েছে ডি, আখি আলম বলেছে শহীদ বুদ্ধিজীবী কলেজ রাজশাহী, নাসরুল আল হাসান বলেছে ঘ। যারা যারা ঘ দিয়েছেন তাদেরকে আমি কি বলবো, এটা হচ্ছে প্রণবনাথটা কি? এটা হচ্ছে একটা সিংহাধ্বনি। আচ্ছা, এটা কি সিংহাধ্বনি নাকি ওঙ্কার ধ্বনি হবে বলেন তো? ওঙ্কার ধ্বনিটা কি হবে? ওঙ্কার ধ্বনিও কিন্তু এখানে আছে তাই না? ওঙ্কার ধ্বনিটাও এইখানে আছে, সেটা হচ্ছে ও কার ধ্বনি। আচ্ছা, কবি নিজেকে কেমন ঝড় বলেছেন? এটা এটা খুব সহজ, এটা আমি একদমই সময় দেবো না। অকাল বৈশাখীর, এটাকে বৈশাখী ঝড় বলিয়েন না, এটা কি হবে? অকাল বৈশাখীর কিন্তু এলো কেসে ঝড়। কবি কি বলেছে? এলো কেসে ঝড়, অকাল বৈশাখী। আচ্ছা, এইটা না ওঙ্কার ধ্বনি হবে আমার কেন যেন মনে হচ্ছে, এটা সম্ভবত হচ্ছে, এটা কি মিস্টেকে আসলো কিনা আমি আপনাদের কমেন্ট বক্সে পরে জানিয়ে দেবো। এটা ওঙ্কার ধ্বনি হওয়ার কথা, সিংহাধ্বনি কেন দেওয়া? দেখেন 7 নাম্বারটা দেখেন, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। আচ্ছা, আপনারা সবাই তো নিজেদের কলেজের নাম লিখতেছেন, আমি আমার কলেজের নাম বলি। আমার ইনস্টিটিউশন হলো ঢাকা ইউনিভার্সিটি। আমি এই তো মাত্র 4র্থ সেমিস্টারে পড়ি। আমি অনেক ছোট মানুষ। আমি আপনাদের সাথে ইডু কার্টুনে যুক্ত হয়েছি এই মাসে, এবং অলরেডি আপনাদের সাথে আমার 3টা ক্লাস নেওয়া হয়েছে। আমি আরো কয়েকটা প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, ব্যাকবোন স্কুল প্লাস আরো 2টো প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। তবে এখন থেকে আপনাদের ইডু কার্টুনের বাংলা ক্লাসগুলো আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এইটা অ্যান্সার করেন 7 নাম্বারটা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? সবাই ঝটপট লিখে ফেলেন। সাথে খ লিখছেন কে দেখি তো? সবার আগে লিখছেন ফিরোজ মাহমুদ লিখছে খ, এমএসটি মারিয়া লিখেছে বি, তানিয়া আক্তার লিখেছে খ, নাফিজা লিখেছে ঘ। নাফিজা, আপনি ঘ লিখছেন? আচ্ছা, হুম হুম হুম, ওইটা ঘয় হবে, বুঝছেন? আগেরটা কিন্তু ঘ হবে, এটা ওঙ্কার ধ্বনি হবে, সিংহা ধ্বনি হবে না।
এটা আমি ক্লিয়ার করে দিই, এখনই ক্লিয়ার করে দিই। এটা এখানে হচ্ছে একটু ভুল আসছে। হ্যাঁ, এটা ঘয় হবে, এটা একটু টাইপিং মিস্টেক হতেই পারে। দেখেন, অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত সালে জানেন? 22 সালে। কিন্তু এখানে কে লিখছে? এখানে 20 সাল লিখছেন যেন কে? আমি দেখি তো। 20 সাল লিখছেন হচ্ছে একজন লিখছিলেন, এই ডিলিট করে দিচ্ছে, চালাক, কমেন্ট ডিলিট করে দেয়। দেখেন, কমেন্ট ডিলিট করবেন না। এরপরে পরশুরাম তার মাকে কিভাবে বাঁচিয়ে তোলেন? আচ্ছা ওয়েট, এই গল্পটা আমি বলি নাই কবিতার মধ্যে না, আবার একটু বলে দেই। তাহলে এই পরশুরাম, এই পরশু মানে হচ্ছে কি? কুঠার। সে কুঠার দিয়ে, কুড়াল দিয়ে যুদ্ধ করতো। এর বাবা বলছে তোমার মাকে হত্যা করে ফেলো। সে বাবার নির্দেশে নিজের মাকে হত্যা করে ফেলছে, নিজে কোপ দিয়ে হত্যা করে ফেলছে মাকে। কিন্তু সে তো তার মাকে ভালোবাসে, বাবার নির্দেশ পালন করতে গিয়ে মারে হত্যা করে ফেলছে। এটা হচ্ছে বাবার নির্দেশ পালন করছে, বাট নিজেরও তো মায়ের প্রতি ভালোবাসা আছে, তাই না? সে ভালোবাসার জন্য নিজে মন্ত্র সাধনা করে তার মাকে জীবিত করে ফেলছে। তাহলে কি করছে বলেন তো? পরশুরাম তার মাকে কিভাবে জীবিত করে ফেলে? সাধনা করে, মন্ত্র সাধনা করে। তাহলে সাধনা করে কি করে? তার মাকে জীবিত করে ফেলে। সাধনা বলে। 8-এর ঘ দিয়েছেন কে কে দেখি তো। নিজামুদ্দিন শাকিল লিখেছে 8-এর ঘ। আর কারো কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না। ওকে, তারপরে আসেন 9 নাম্বারটা। কবি নিজেকে লোকালয়ের বিপরীতে কি যেন বলেছে? এটা সবাই কমেন্ট বক্সে লেখেন, এটা আমি আপনাদেরকে পড়িয়েছি। বলেছে না আমি লোকালয়, আমি কি? দেখেন সবাই, 9-এর কি হবে? ঝটপট অ্যান্সার করে ফেলেন। 9-এর কি হবে? আচ্ছা, এই ক্লাসটা যারা ইউটিউবে রেকর্ড দেখবেন পরবর্তী, তারাও কমেন্ট করবেন। তাহলে হবে কি, আপনি যখন এইখানে কমেন্টটা করতেছেন না, আপনার এটা ব্রেনেও সেভ হয়ে যাবে কিবোর্ডে লেখার জন্য। তাহলে এটা আমি একদম সময় দেবো না, এটা খুব অল্প সময় দেবো। আয় হাই, কেউ লিখতেছে না যে? দেখি 9-এর গ লিখেছে কে? নিজামুদ্দিন শাকিল লিখেছে 9-এর গ। শ্মশান, থ্যাংক ইউ নিজামুদ্দিন শাকিল। নাসরুল্লাহ হাসান লিখেছে 9-এর গ। এমএসটি মারিয়া লিখেছে 9-এর সি। ফারিহা তাসনিম নিতু লিখেছে গ। আব্দুল কাইয়ুম লিখেছেন ক। ক হয় কিভাবে ভাইয়া? সে কি লোকালয়ের বিপরীতে কি বলছে? শ্মশান বলছে না? আচ্ছা, 9-এর গয় হবে। এরপরে দেখেন, কাজী নজরুল ইসলাম মারা যান কত সালে? কাজী নজরুল ইসলাম মারা যান কত সালে? সবাই ঝটপট অ্যান্সার করে ফেলেন। এটা একটা বিখ্যাত সাল, তাই না? আচ্ছা, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলেন। 10 10 10 10 সেকেন্ড সময়। ক্লাসের সময় অনেক হয়ে গেছে, আমরা বেশি সময় দেবো না। 10 নাম্বারটা বলেন, কবি নজরুল ইসলাম কত সালে মারা যান? কত সালে? আমার এখানে কমেন্ট আসতে একটু লেট হয়। ওকে, গ লিখেছেন এস লিমন। নাসরুল্লাহ হাসান লিখেছেন 10-এর খ। নাসরুল্লাহ হাসান লিখেছে কি 10-এর খ? ঠিক আছে, থ্যাংক ইউ নাসরুল্লাহ হাসান। এটা 10-এর ক্ষয় হবে ভাইয়া। এটা তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 1976 সাল। যারা যারা 76 সাল দিয়েছেন ধন্যবাদ। এরপরে আসেন 11 নম্বর প্রশ্ন। জাস্ট অল্প কয়েকটা প্রশ্ন আছে, আর 2-3টা প্রশ্ন আমরা আজকের ক্লাস শেষ করে দেবো। কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন বলেন? 10 সেকেন্ড সময়, আমি কাউন্ট করব, এর ভিতর সবাই কমেন্ট লিখবেন। কাজী নজরুল ইসলাম কোথায় আচ্ছা, যারা যারা এখনো শেয়ার করেন নাই, দেখি তো কয়টা শেয়ার হয়েছে ক্লাসটা। যারা লাইভে আছেন প্রত্যেকে শেয়ার করবেন। মাত্র 8টা শেয়ার হয়েছে। আচ্ছা, একটা কাজ করেন তো, এই শেয়ারটা 15টা বানিয়ে দেন। আপনারা যারা ক্লাসে আছেন, আপনারা যদি ক্লাসটা শেয়ার করে দেন, এতে কি মানে আপনার ডিমান্ড অনেক কমে যাবে, আপনার প্রোফাইলের ডিমান্ড অনেক কমে যাবে। আপনি জানেন যে আপনার একটা শেয়ারের ফলে যদি কোনো একজন ফ্রেন্ড এই ক্লাসটা দেখতে পায়, উপকৃত হয়, ও পরবর্তীতে কোনো ক্লাস সামনে পেলে আপনাকে অবশ্যই মেনশন করবে। মানে আমি আমার অ্যাডমিশন টাইম এটা ইউজ করতাম রে ভাই। মানে আপনি একটা শেয়ার করে দিলে আপনার ডিমান্ড অনেক কমে যাবে, এমন কোনো ব্যাপার? ইলন মাস্কও তো অনেক একটা শেয়ার করে রে ভাই, ওর টুইটারে ঢুকে দেখবেন প্রচুর রিটুইট করে। আর আমরা নিজেদেরকে ইলন মাস্কের চেয়ে বড় মনে করি, তাই না? যে শেয়ার করলে অনেক দাম কমে যাবে। ক্লাসটা একটু শেয়ার করে দেন, তাহলে এই ক্লাসটা আরো বেশি ছাত্রদের কাছে যাবে। দেখেন, তাহলে এটা কি হবে? যারা যারা অ্যান্সার করেছেন, এটা গ্রামের মক্তব হবে। এরপরে 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? কবি 12 বছর বয়সে কোথায় যোগ দেন? সবাই কমেন্ট বক্সে লেখেন, ঝটপট লিখে ফেলেন। 12 বছর বয়সে কবি কোথায় যোগদান করেন? হুম, এই এতগুলো বলার পরে একটা শেয়ার বাড়ছে। 17 জন ক্লাস দেখতেছে, শেয়ার করছে 9 জন। ওকে, দেখেন, 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? কবি কোথায় যোগ দেন? কই লিখছেন? লিখছেন? ফারিয়া তাসনিম, নিতু, ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। তাহলে খ হবে না, লেটোর দলে। থ্যাংক ইউ। উনি রুটির দোকানেও কাজ করছে, সেনাবাহিনীতেও ছিল, বাট 12 বছর বয়স না ঠিক। এরপরে দেখেন, আর দুটো আছে মাত্র। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? ঝটপট অ্যান্সার করে ফেলেন। নজরুল কোন যুদ্ধের সময়? 13 নম্বর অ্যান্সার করেন, 13 নম্বর। নজরুল কোন যুদ্ধের সময়? কোন যুদ্ধের সময়? এই ক্লাসে যত বেশি শেয়ার হবে না, আমরা তত বেশি ক্লাস নেব। আপনারা যদি এখন কতজন আছেন, আমাদের আর একটা ক্লাস হবে ঈদের আগে। এখন এই এই শেয়ারটা 10টা আছে না, এই শেয়ারটা যদি 20টা হয়, আমি আগামীকাল আর একটা লাইভ ক্লাস নেব, এবং আপনারা যেই টপিক বলবেন সেই টপিকের উপরে নেব। আগামীকাল কিন্তু নর্মালি কোনো লাইভ ক্লাস হওয়ার ডেট না, বাট আমি আগামীকাল আপনাদের গ্রামারের একটা টপিক শেষ করাবো। ওই একটা ক্লাসে, আগামীকালের একটা ক্লাসে আপনার এইচএসসির ব্যাকরণের 5 মার্ক 100% আমি কমপ্লিট করে দেবো আগামীকালের এক ক্লাসে। যদি এই শেয়ারটা এখন 10টা আছে না, এটা যদি 20টা করতে পারেন আপনারা,
এই যে আমি আপনাদের এটা হুট করে বললাম, এটা আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি আগামীকাল একটা ক্লাস নেবো, আগামীকাল 3টায়। এবং ওই একটা ক্লাস আপনার বাসায় পড়তে হবে না রে ভাইয়া, আমার ক্লাসটা করলে আপনি জাস্ট ক্লাসে অ্যাটেন্ড থাকেন, আপনাকে আর পরে রিভিশন দিতে হবে না, ক্লাস শেষে আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, জাস্ট আপনি পরীক্ষা গিয়ে পারফর্ম করবেন। আগামীকাল আমাদের ব্যাকরণের 6টা টপিক আছে না, 5, 6, 30 মার্কের অ্যান্সার করতে হয় এইচএসসি তে। আমি উচ্চারণের একটা ক্লাস নিছি, আবার আগামী সপ্তাহে একটা ক্লাস নেব, কিন্তু আগামীকাল সোমবার আমি একটা ক্লাস নেব। যদি আপনারা এখন আমার এই শেয়ারটা 10টা থেকে 20টা হতে পারে, ওকে। দেখেন, আগামীকাল আমরা বানানের উপর ক্লাস নিতে পারি, এক ক্লাসে আপনি বানানটা কভার করে দিব, কিন্তু শেয়ার বাড়াতে হবে। দেখেন নজরুল ইসলাম কোন সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, যারা যারা প্রথম বিশ্বযুদ্ধ লিখেছেন থ্যাংক ইউ। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়েছে, নজরুল ইসলাম 1917 সালে বাঙালি পল্টনে যোগদান করেছে। ওকে, যারা যারা শেয়ার দিয়েছেন, ফিরোজ মাহমুদ, নাসরুল্লাহ হাসান, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আগামীকাল ক্লাস নেব, আগে দেখি কতগুলো শেয়ার হয়। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন, এটা অ্যান্সার করেন, মাত্র বলে দিছি কত সালে, কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন, এটা লেখেন। আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডদের বিভিন্ন গ্রুপগুলোতে পাঠাতে পারেন, তাই না, মেসেঞ্জার গ্রুপগুলো বা বিভিন্ন গ্রুপগুলোতে। এটা অ্যান্সার করেন 14 নম্বরটা। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন, ঝটপট অ্যান্সার করেন। 1917, 16, 99 না, নয়, আরে 99 তো উনি জন্মগ্রহণই করছে মাত্র, এটা তো হবেই না, তাই না? বাকিগুলো দেখেন কোনটা হবে। নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন, লিখছেন সবাই। হ্যাঁ, 17 সাল লিখছে আব্দুল কাইয়ুম। নিজামুদ্দিন শাকিল লিখছে 1920 সাল। 1920 সাল কেমন হবে? নিজামুদ্দিন শাকিল আপনি কি বুঝে লিখেছেন এটা 1917 হবে? এস এস লিমন, আনিসা শিমু, আপনারা হচ্ছে ক লিখেছেন, তানিয়া আক্তার ক লিখেছেন, থ্যাংক ইউ। আজকের মতো এটাই মেবি শেষ। আয় হাই, এটা আমি দিয়ে দিছি। নবযুগ, নবযুগ কি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা, উনি আরো 2টি পত্রিকা সম্পাদনা করেছেন। ওকে, ও আরো একটা প্রশ্ন আছে, দেখেন কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমি 2টি প্রশ্ন করব, একটা হলো সাম্প্রতিক জিকে থেকে। আচ্ছা, একটা কোশ্চেন তো এইটা, এটা আপনারা অ্যান্সার করেন যে কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কত সালে, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটার উত্তর এখানে দেওয়া আছে, আরেকটা প্রশ্নের উত্তর আপনারা সংখ্যা লিখবেন। কত সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় গ্যাজেট হয়েছে? তানিয়া আক্তার লিখেছে 1917 সালের 49 নাম্বার বাংলা পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন। ওকে, 16 ক লিখেছেন আপনারা, স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1972 সাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা রাইট অ্যান্সার। বাট কত সালে আমি জানতে চাচ্ছি গ্যাজেট হয়েছে, রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি, এটা এটা এই মাত্র। আমি অপশন দেই, 22, 23, 24, 25, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, কত সালে কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেন, জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে? 15টা হয়েছে, আপনারা পারেন না 20টা শেয়ার করতে। আমি কালকে ক্লাসটা নেবো কিনা আমি শিওর না, বাট এটা 20টা হলে আমি কালকে ক্লাসটা নিতে পারতাম। ওকে, তাহলে এটা কত সাল হবে আপনারা অ্যান্সার করেন তো। 14 সাল না 4 সাল, এই আরো আছে নাকি, আরো হয়তো 3টা আছে। আচ্ছা নেন, শেষ করে দেই। কবি নিজেকে নটরাজ হিসেবে ঘোষণা করেছেন কেন, মানে কোন নটরাজ? আমি নিখিল পৃথ্বীর নটরাজ, নাকি আমি শিখর হিমাদ্রির নটরাজ, নাকি মহাপ্রলয়ের নটরাজ? কোনটা বলেন তো, অ্যান্সার করেন তো সবাই, ঝটপট ঝটপট অ্যান্সার করেন। কবি কিসের নটরাজ বলেছেন নিজেকে? কবি নিজেকে কিসের নটরাজ বলেছে? 17 নম্বরে ঘ বলেছেন না, মহাপ্রলয়ের আমি নটরাজ। এটা কে বলছে? নাসরুল্লাহ হাসান সবার আগে বলেছে। তারপরে ফারিয়া তাসনিম নিতু বলেছে 2025 সাল। হ্যাঁ, এই যে নিতু পেরেছে 2025 সালের জানুয়ারি মাসে এই কাজটা করেছে, সম্ভবত 4 জানুয়ারি না, না কত তারিখে, আপনারা এটা ভালো করে দেখে নেবেন যে 2025 সালের জানুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছে, রাষ্ট্রীয়ভাবে গেজেট আকারে কাজী নজরুল ইসলামকে কি করা হয়েছে, এই জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কবি নিজেকে কি বলেছে? মহাপ্রলয়ের আমি নটরাজ। কে কে অ্যান্সার করছে? এই টাইলস চিরামিক, আপনার নাম কি? আপনার নামটা বলেন তো। টাইলস চিরামিক এটা কোন নাম হতে পারে? আপনার রিয়েল নামটা বলেন তো। আচ্ছা, ফিরোজ মাহমুদও লিখেছিল 2025, ফিরোজ মাহমুদ ধন্যবাদ। ওকে, আকি আলম লিখেছে ডি, মারিয়া সবাই ডি লিখেছে, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে আসেন 18 নাম্বারটা। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয়ের শিখর, নাকি পৃথিবীর মানুষ, অত্যাচারী শাসককুল, নাকি পৃথিবীর বৃক্ষরাজি? কবির শির দেখে মানে মাথা দেখে নতশির হয়ে যায় কে? কে নতশির হয়ে যায়? ছটপট অ্যান্সার করেন। 18, 18 অ্যান্সার করেন। নাফিজা রহমান এখনো 17 অ্যান্সার করতেছে ভাই, 18 অ্যান্সার করেন। 18 ক, হিমালয় শিখর হিমাদ্রি। তাহলে কি হয়ে যায়? নতশির হয়ে যায় কে? শিখর হিমাদ্রি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন, বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? বলেছে না যে আমি খেপা, কি খেপা হল বলরাম, নাকি খেপা অরফিয়াস, নাকি খেপা দুর্বাসা? কি হবে বলেন তো, নাকি খেপা দ্বীপ শিব? কে হবে? 19 নাম্বারটা অ্যান্সার করেন, 19 নাম্বারটা অ্যান্সার করেন। আপনাদের পেজে আমরা শর্ট শর্ট বেশ কিছু ভিডিও আপলোড করা হবে,
তো ওই ভিডিওগুলো আমরা রেকর্ড করতেছি, বিভিন্ন টেকনিকগুলো আর কি আপনারা পেজে ভিডিওগুলো পাবেন এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, যে সমাসের বিভিন্ন প্রকারগুলো, শর্টকাট টেকনিক, অক্ষর নির্ণয় বা কারক নির্ণয়। আচ্ছা দেখেন তাহলে এখানে কি বলা হয়েছে, বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? আমি 5 পর্যন্ত কাউন্ট করব। 5 4 3 2 1 0। দুর্বাসাকে। তাহলে কে কে দুর্বাসা বলেছিলেন? দুর্বাসা বলেছিল আনিসা, শিমু, ফাবিহা, তাসনিম, নিতু। সবার আগে কে বলেছিল? সবার আগে বলেছিল নাসরুল্লাহ হাসান। নাসরুল্লাহ হাসান খুব ঝটপট অ্যান্সার করে। এবং তারপরেই বলেছিল মেহেদী হাসান, রাফিজুর রহমান। আচ্ছা দেখি এইটা কি আগে বলতে পারে? 20 নাম্বারটা। 20 নাম্বারটা সবার আগে কি অ্যান্সার করতে পারেন দেখি তো। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? কথাটা বুঝতে চেষ্টা করবেন, এটা কিন্তু কনফিউজিং। যে আমার শির দেখে হিমালয়ের শির নত হয়ে গেছে, এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে তীব্র আত্মবিশ্বাস, প্রবল অহংকার, নাকি চরম দুঃসাহস, নাকি বিপুল প্রত্যাশা, কোনটা প্রকাশ পেয়েছে? ঝটপট অ্যান্সার করেন। খেপা দুর্বাসা, এই লিখছেন দুর্বাসা ভাইয়া। দুর্বাসা কি আপনার ভাইয়া হয়? নাসরুল্লাহ হাসান লিখছে দুর্বাসা ভাইয়া। ওকে, লেখেন তাহলে কি হবে? 20 নাম্বারটা কি হবে? শির নেহারি আমারই নত শিরয় শিখর হিমাদ্রির। এখানে কি ক্যান্সার হবে? লিখছেন কেউ? তীব্র আত্মবিশ্বাস। হ্যাঁ, 20-এর ক লিখেছে কি কি। কালকে কি ক্লাস হবে? আচ্ছা কালকে কি ক্লাস হবে কিনা এটা আমি ক্লাসের শেষে দেখবো। ক্লাসের শেষে যদি দেখি শেয়ার 20টা হয়েছে তাহলে ক্লাস কালকে নেবো ইনশাল্লাহ। আমি ক্লাসটাকে শেষ করি। তাহলে এখানে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। এরপরে আসেন ধন্যবাদ। ইডুকাঠমের পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা এটা অ্যান্সার করেছিলেন অনেকেই।